দেখেছি তো, আপনাদের বন্ধু দিন দিন অসভ্য হয়ে উঠেছে। সুযোগ পেলেই সে আমার নরম কোমরখানা আঁকড়ে ধরতে চেষ্টা করে। অসভ্য লোক, আস্তাগফিরুল্লাহ মার্কা কথাবার্তা বর্তমানে আমায় সে শোনাচ্ছে। দিন দিন সে বড্ড লাগামহীন হয়ে যাচ্ছে। কিন্তু সেগুলো আপনাদের কি করে বলি বলুন তো? আপনাদের বন্ধুর কীর্তিকলাপ তো বলার যোগ্য নয়। তাসফি নিলুপ্ত কণ্ঠে শুধালো, আচ্ছা ধরুন মেনে নিলাম সে আমায় ভালোবাসে বা আমার প্রেমে পড়েছে, কিন্তু সে আমায় মুখে এই কোনোটাই বলেনি। আমি কি সেদে সেদে যাব যে আমি আপনাকে ডিভোর্স দেব না? আমায় আপনার বাড়িতে নিয়ে চলুন। আমি মোটেও এতটা বেহায়া হয়ে যাইনি যে সে আমায় একবারও কিছু বলবে না। এমনকি নিজের মুখে আমায় বলতে পারলো না তোমায় ডিভোর্স দিব না, আমার সঙ্গে থাকবে সারা জীবন। কই, কখনো তো এমন কথা বলেনি আমায়। সে নিজে থেকে আমায় কখনো বলবে না, আর আমি তার চালচলন দেখে ভাববো সে আমায় ভালোবাসে, আর আমি জেনে বুঝে পুনরায় অপমান হতে যাব? তা তো কখনো এই তাসফি পুনরাবৃত্তি করবে না ভাইয়া। তাসফি আবারও বলল, আপনারা যত যাই বলুন না কেন, ওই অহংকারী লোকের অহংকার না ভাঙা পর্যন্ত তাসফি তার নিকট ধরা দিচ্ছে না। ভালো যখন বাসে সাহস করে সামনে এসে বলুক না। আপনার বন্ধুকে তো কেউ আর নিষেধ তো করছে না। আয়ানা বলল, প্রকাশ করলে তুমি মেনে নিবে তো বোন? ভেবে বলছে তো? তাসফি মিষ্টি হেসে বলল, আগে সে প্রকাশ করুক, তারপর না হয় ভাবা যাবে। অভিমানের শুরু কি এত সহজে শেষ হয় বলুন? সৃজন বলল, তার মানে তুমি তোমার সিদ্ধান্ত থেকে পিছু পা হবে না, তাই তো? তাসফি টুকরো টুকরো করে ছেঁড়া কাগজগুলোয় হাত বুলালো, অতঃপর মুচকি ফিস ফিস করে কিছু বলল। ওরা তাসফির কথা শুনে চোখ বড় বড় করে চাইল। আশি হতবম্ব স্বরে বলল, বলো কি গো বোন, তুমি তো বহুত শিয়ানা। তাসফি লজ্জা পাওয়ার ভঙ্গি করে বলল, যাহ, কি যে বলুন না আপু। তাসফি তার তস্ত কদমে বেরিয়ে গেল। সুজন আহাজারি করে বলল, ভাই, তোরা আমার কেউ হসপিটালে দিয়ে আয়, আমার মাথা ঘুরছে। যেমন বন্ধু তার তেমন বউ, কেউ কারো থেকে কম নয়। একজন সিংহ হলে আরেকজন তাকে পোষ মানানো শাবক। নিস্তব্ধকে এই কথা জীবনেও কেউ, তাহলে ভালোবাসা স্বীকার করা তো দূর, আরো বেঁকে বসবে শালা। ওরা পাঁচজন নিস্তব্ধ তাসফির প্রতি দুর্বলতা দেখে ভেবেছিল তাসফিকে বোঝাবে যেন তার সিদ্ধান্ত থেকে ফিরে আসে, এখনো সময় আছে। কিন্তু এই মেয়ে তো দেখা যাচ্ছে এখন অন্য সুর গাইছে। তাসফি ক্যাফে থেকে বের হয়ে এখন সোজা কলেজে যাবে। এই তো কাল সন্ধ্যায় আয়ান আপু ফোন দিয়ে বলল তাদের সঙ্গে দেখা করতে, আর্জেন্ট কিছু কথা আছে। প্রথম যেহেতু আজ ক্লাস ছিল না, তাই সে ভেবেছিল একদম তাদের সঙ্গে দেখা করে সোজা কলেজে যাবে। বাতাসের বেগ প্রবল। নিস্তব্ধ কফি হাতে দাঁড়িয়ে আছে তার চেম্বারের জানালার নিকট। অদ্ভুত ছন্দ তুলে বিগলিত চিত্তে সে চুমুক বসাচ্ছে কফির কাপে। পুরুষটির চিত্ত তো আনন্দিত হবেই, ওই যে আজ তার বউয়ের নাদুস নুদুস মুখখানা সে অবলোকন করতে পারছে স্পষ্টভাবে। নিস্তব্ধ তিনতলায় নিচের চেম্বারে থেকে দাঁড়িয়ে তাসফিকে মাস্ক ব্যতীত উৎফুল্ল চিত্তে ঘোরাঘুরি করতে দেখে বাঁকা হাসল। তার টোপখানা তার বোকা বউ খুব সুন্দরভাবে বক্ষণ করে নিয়েছে। আরাধ্যা তাসফিকে আগের লুকে দেখে প্রশংসা করে বলল, চুপ থাক। সন্ধ্যার আগ মুহূর্ত। প্র্যাকটিক্যাল ক্লাস শেষে তাসফিকে আশা জোর জবরদস্তি করা শুরু করলো আজ তার সঙ্গে তার বাসা যাওয়ার জন্য, এবং এখনই ফোন করে তার চাচিকে সেই কথা জানিয়ে দিতে। তাসফি বুঝতে পারছে না আশা কেন এত জোরাজুরি করছে আজ হঠাৎ করে। তাসফি মানানোর ভঙ্গিতে বলল, এমন করিস না পাখির বাসা, আজ থাক, অন্য কোনো দিন। কিন্তু আশা তার কথা কানেই তুলল না, না শোনার ভঙ্গিতে রইল একদম। শেষমেশ উপায় না পেয়ে তাসফির ওর কথাই চাচিকে জানিয়ে দিল সে আজ রাত তার বান্ধবীর বাসায় থাকবে, চিন্তা না করতে। অথচ দুজন মানুষের চতুরতার সঙ্গে করা ষড়যন্ত্র তাসফি ঘূর্ণাক্ষরেও বুঝতে পারল না। একজন কর্তা, অন্যজন তার কর্মী। আশা আরাধ্যা আর সনির দিকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি পাঠিয়ে দিল। অতঃপর তাসফিকে বলল, কিসের সারপ্রাইজ? তাসফি কৌতূহল চিত্তে চোখ বন্ধ করলো। আশা তাকে হাঁটিয়ে পার্কিং এরিয়ায় নিয়ে এলো, বলল, এ কথা বলেই আস্তে আস্তে সে কেটে পড়লো সেখান থেকে। তাসফি কটমট করে বলল, আশা কোথায় গেলি পাখির বাসা? চোখ কি খুলবো? চারপাশে ধীরে ধীরে অন্ধকার।
আর অস্তিত্বের আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। আশার সম্পূর্ণ অববয় মূর্ছা যেতেই তাসফির সন্নিকটে ধীরালয়ে এগিয়ে আসলো এক সুদর্শন পুরুষের অববয়। সে তাসফির কানের সঙ্গে স্বয়ং ঠোঁটজোড়া স্পর্শ করে ফিসফিস করে বলল, ইয়া অফকোর্স। হঠাৎ পরিচিত পুরুষালী কণ্ঠস্বরের সঙ্গে তাসফির নিজের কোমরে পুরুষালী স্পর্শ পেতেই ঝট করে চোখ মেলেছে, ছিটকে দূরে সরে গেল। আবছা আলোতে সে নিস্তব্ধর মুখখানা স্পষ্ট অবলোকন করতে পারল। তাসফি হতবুদ্ধ হয়ে আমতা করে বলল, আপনি আপনি কিভাবে? আপনি তো দুদিনের জন্য কোথাও যাবেন বলেছিলেন। নিস্তব্ধ তাসফির দিকে এক পা করে আগাতে আগাতে রহস্যময় হেসে বলল, কখন, কবে? নিস্তব্ধকে আগাতে দেখে তাসফি আতঙ্কে পেছাতে লাগলো। আশা বা গেল কোথায়? এই লোকের মতিগতি সে ঠিক দেখছে না। নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র করা হয়েছে তাকে নিয়ে। তাসফি ভয়ে ভয়ে বলল, আপনি আগাচ্ছেন কেন? নিস্তব্ধ নিলিপ্ত কণ্ঠে বলল, আপনি কেন পেছাচ্ছেন ম্যাডাম? তাসফি শুষ্ক ঢোক গিলল। পেছাতে পেছাতে তাসফি একটা গাড়ির সঙ্গে ঠেকে গেল। আশ্চর্য, এই গাড়িটাকে এখানে কেন পার্ক করা হলো? তার ভেতরকার সত্তা বিরক্ত নিয়ে বলল, বোকার মতো কথা বলবি না তাসফি। পার্কিং এরিয়া গাড়ি পার্ক করা থাকবে না তো কোথায় থাকবে? তুই ভয় পেয়ে পিছিয়ে না গেলে সামনে দিয়ে দৌড় মারতি, ইডিয়েট। মুহূর্তে নিস্তব্ধ তাসফির একদম সন্নিকটে এসে দাঁড়ালো। এক হাতে হ্যাচকা টানে রমণীর পেরব কোমরখানা তার সঙ্গে মিশিয়ে ধরল সন্তপ্রণে। অপর হাতে তাসফির দুই হাত মুচড়ে পেঁচিয়ে ধরে পেছনে ধীরে সুস্থে শুধালো, নিস্তব্ধ ইয়াসারকে তার বেগম ডিভোর্স দিবে, এটাই ফাইনাল, তাই তো? তাসফি শুষ্ক ঢোক গিলল। নিস্তব্ধের নিঃশ্বাস প্রশ্বাসের গতিবেগ স্পষ্ট সে ঠাউর করতে পারছে। তাসফি এই মুহূর্তে ভীষণ করে চাইছে শক্ত থাকতে, তার দুর্বলতা নিস্তব্ধের সামনে প্রকাশ না করতে, কিন্তু পারছে না। লোকটার পুরুষালী স্পর্শ তাকে দুর্বল করে দিচ্ছে। সে পুনরায় শুকিয়ে থাকা গলা ভেজানোর বৃথা চেষ্টা করে শুষ্ক ঢোক গিলে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আর ইউ শিওর মাই মিসেস? তাসফি শক্ত কণ্ঠে বলল, ইয়া। ওকে, অ্যাজ ইউ উইশ। তাসফি নিস্তব্ধকে ধাক্কা দিয়ে এক কদম হাঁটতেই পরবর্তী কদম বাড়ানোর সুযোগ পেল না। সুযোগ দেয়া হলো না। মুহূর্তেই নিজেকে শূন্যে আবিষ্কার করলো সে। আতকে উঠল তাসফি। নিস্তব্ধ তাসফিকে কাঁধে তুলে নিয়েছে। তাসফি আতকে উঠে চাপা চিৎকার করে বলল, কি করছেন আপনি? নিচে নামান আমায় ডাক্তার সাহেব, এক্ষুনি নিচে নামান। নিস্তব্ধ ভাবলেশীন স্বরে বলল, তা কি করে হয়? আপনি তো বললেন ডিভোর্স চাই। ডিভোর্স চাই তো কোলে কেন নিলেন? কোলে কোথায়, কাঁধে নিলাম তো। তাসফি রাগে নিস্তব্ধের পিঠে ঘুষি মারতে শুরু করলো। নিস্তব্ধের মাদকীয় স্বরে বলল, উফ, এত ছটফট করবেন না ম্যাডাম, আপনার হাজবেন্ডের ওখানে লাগে তো। তাসফি চোখ বড় বড় করে বলল, কোথায় লাগে? নিস্তব্ধ উত্তর না দিয়ে বাঁকা হেসে হাঁটতে লাগলো। বলুন। বুকে। তাসফি আবারও দস্তাদস্তি শুরু করলো। আহা, বললাম তো এত ছটফট করবেন না ম্যাডাম। আজ আপনাকে স্পেশাল ডিভোর্স দেব, আই প্রমিস, যেটা মৃত্যুর আগ পর্যন্ত কখনো ভুলবেন না। তাসফি রাগী স্বরে বলল, ছাড়ুন, ছাড়ুন আমায়। আমি আপনার সঙ্গে কোথাও যাব না। এক্ষুনি নিচে নামান আমায়। আমি বাড়ি যাব, আমি আপনার সঙ্গে যাব না। নিস্তব্ধ তা যেন শুনতেই পেল না। নিজের গাড়ির সামনে এসে এক হাত দিয়ে দরজা খুলে তাসফিকে ঠাস করে ফ্রন্ট সিটে বসিয়ে দিল। সামান্য ব্যথা পেয়ে তাসফি আর্তনাদ করে উঠল। তবু সে পাত্তা না দিয়ে বেরিয়ে যেতে চাইল, কিন্তু নিস্তব্ধ তার সুযোগ দিল না। ঠাস করে দরজা লাগিয়ে দিল। অপর পাশ দিয়ে নিস্তব্ধ এসে বসলো ড্রাইভিং সিটে। তাসফি দরজা ধাক্কাতে লাগলো। নিস্তব্ধ কৌতুক করে বলল, বোকার মতো করবেন না মিসেস, ওটা লক করা। আপনার ওই পিঁপড়ের মতো শক্তির ধাক্কা এটা মোটেও খুলবে না। অপর পাশ দিয়ে নিস্তব্ধ এসে বসলো ড্রাইভিং সিটে। তাসফি দরজা ধাক্কাতে লাগলো। নিস্তব্ধ কৌতুক করে বলল, বোকার মতো করবেন না মিসেস, ওটা লক করা। আপনার ওই পিঁপড়ার মতো শক্তির ধাক্কা এটা মোটেও খুলবে না। নিস্তব্ধ এগিয়ে এসে তাসফির সিট বেল্ট বেঁধে দিল। কর্নে ফিসফিস করে বলল, বেস্ট অফ লাক মিসেস ইয়াসার।
বলতে দেরি ক্ষণ মুহূর্তে তাসফির কোমল গালে নিজের পুরো ঠোঁট ধারা সেকেন্ডে চুমু খেতে দেরি নেই। তাসফি চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে রইল, বিড়বিড় করে বলল, অসভ্য পুরুষ মানুষ। নিস্তব্ধ বাঁকা হেসে গাড়ি স্টার্ট করলো, উত্তর করলো। আপনার। মুহূর্তেই তুমুল গতিতে গেট পার হয়ে গেল গাড়িটি, নিজের স্থান করে নিল মসৃণ রাস্তার ভাঁজে। সন্ধ্যার পরে ড্রয়িং রুমে আজ আড্ডার আসরে নিলয় সাহেব নিজের ছোট মেয়ের দেখা না পেয়ে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, লাট সাহেবের বেটা আজ বাসায় ফেরে নেই? অনিমা বেগম কৌতুক করে বলল, হ্যাঁ তাই তো, বাপ লাট সাহেব আর বেটা তো লাট সাহেব হবেই। আপনার গুণধর বেটা আসলে তো তাকে দেখতেই পেতেন। নিলয় সাহেব মুখ কাচুমাচু করলেন, গিন্নি তার ভুল ধরতে ওস্তাদ। আহা, তেরা কথা না বলে সোজা কথা বলো না। আয়শা মুচকি হেসে বলল, বাবা দেওরজি আজ আসেনি? কেন আসেনি? অনিমা বেগম কথার মাঝে ফোড়ন কেটে বলল, মাসের পর মাস থাকেন তো বাবার বাড়ির বাহিরে, বাড়িতে থাকেন 4 সপ্তাহের 1 সপ্তাহ। এই কটা দিন না হয় ছেলের খোঁজটা নিজেই নিয়ে নেবেন। তাছাড়া আপনার ছেলে তো আমাদের বলে যায় সে আজ কেন আসেনি, আসবে না, আসবে। আয়শা বলল, আসলে বাবা হয়েছে কি, নিস্তব্ধ বলল আজ বাসায় আসবে না কোথাও। অনিমা বেগম তাকে চুপ করিয়ে দিয়ে বলল, তুমি চুপ থাকো, নিজের ছেলের খোঁজ নিজে নিয়ে নেক সে। বাসন্তীর হঠাৎ ফোন বেজে উঠল। সে বাবা মায়ের দিকে তাকিয়ে আড়ালে গিয়ে মাহিনের কল রিসিভ করলো। হ্যাঁ বলো। মায়ের নিঃশব্দে হেসে মাদকীয় কণ্ঠে শুধালো, কেমন আছেন বাসন্তী সুন্দরী? বাসন্তীর চোখ বন্ধ করে নিল। ছেলেটার কণ্ঠ কেমন নেশা ধরানো, অদ্ভুত টান পায় সে মাহিনের প্রত্যেকটা কথার ভাঁজে। আলহামদুলিল্লাহ ভালো, তুমি? মাহিন স্বাভাবিক স্বরে উত্তর করলো, আপনার কল রিসিভের অপেক্ষা করছিলাম। তো কি করছিলেন? ছেলেটার কণ্ঠ স্বাভাবিক, তবুও বাসন্তী প্রত্যেক কথার ভাঁজে অদ্ভুত মায়া খুঁজে পায়। সেই যেন মায়া জাল তাকে আবদ্ধ করতেই সৃষ্টি করা। বাসন্তী বলল, টর্নিংয়ে বসেছিলাম, ভাই আজ বাসায় থাকবে না, এমনটা খুব কমই হয়। ও হ্যাঁ ভালো কথা, ভাই কি আপনাদের সঙ্গে থাকবে নাকি? মাহিন ভ্রু কুচকে বলল, কই না তো, এমন তো কোনো কথা আমাদের সঙ্গে হয়নি। বাসন্তী চিন্তিত কণ্ঠে বলল, তাহলে কই যেতে পারে? ড্রয়িং রুমের পরিবেশ গরম বুঝতে পেরে বাসন্তী মাহিনকে বলল, আচ্ছা তোমার সাথে পরে কথা বলছি, রাখছি। মাহিন তাড়াহুড়ো করে বলল, আমি অপেক্ষায় থাকবো কিন্তু বাসন্তী। কিসের? আপনার কলের। বাসন্তী ঠাস করে কলটা কেটে দিল। এর পাশ থেকে মাহিন নিঃশব্দে হাসলো। বাসন্তী ড্রয়িং রুমে থমথমে পরিবেশ দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, তুমি চিল্লাচ্ছ কেন? অনিমা বেগম রাগে চির বিড়িয়ে বললেন, আমিও তো সেটাই জিজ্ঞেস করছি, তোর বাপকে কি হয়েছে আমাদের টেনশনে না ফেলে বলতে বল। বাসন্তী নিলয় সাহেবের হতবম্ব মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বাবা, বলছো না কেন? মা কি হয়েছে? নিলয় সাহেব ফোন টেবিলে রেখে অনিমা বেগমের দিকে তাকিয়ে বলল, নিস্তব্ধের ফার্ম হাউস থেকে দারোয়ান ফোন দিয়েছিল। অনিমা বেগম দাঁতে দাঁত চেপে বলল, তো কি হয়েছে, আসল কথাটা বলো না। নিলয় সাহেব রাগে কটমট করে বলল, তোমার গুণধর পুত্র নাকি আজ একটু আগে একটা মেয়েকে জোর করে তার ফার্ম হাউসের ভেতরে নিয়েছে, তাও কোলে করে। ড্রয়িং রুমে উপস্থিত সবাই চোখ বড় বড় করে ফেললো। আয়শা ভ্রু কুচকালো। মুহূর্তেই কিছু মনে হতে শাশুড়িয়া ননদের দিকে তাকিয়ে বলল, মা আজ তাসবি ও বাড়িতে থাকবে না, কোন বান্ধবীর বাসায় নাকি থাকবে, ব্যাপারটা বুঝতে পারছেন তো? আবার দেওর সাহেব কোনো মেয়েকে জোর করে তার ফার্ম হাউসে নিয়েছে। মা আপা সমীকরণটা মেলাতে পারছেন তো? অনিমা বেগম আর বাসন্তী বিস্ফোরিত চোখে চেয়ে বলল, তুমি ঠিক বলছো তো? আশা মাথা নাড়ালো। নিলয় সাহেব রেগে বললেন, কিসের সমীকরণ মেলানোর কথা বলছো তোমরা? অনিমা, তুমি ভাবতে পারছো আমাদের বিবাহিত ছেলে তার ওপর ডিভোর্স পেপার ছিঁড়ে এখন ফার্ম হাউসে গিয়েছে মেয়ে নিয়ে?
ছেলেটার কতটা অধপতন হয়েছে তুমি ভাবতে পারছো? অনিমা, আমাদের ছেলে খুব তো বলতে, ছেলে তোমার মতো অধৈর্য নয়। কোথায় গেল এখন তোমার সেই নীতিবাক্য? কিন্তু আমি তো বৌমাকে ঠকাতে দেব না। আমি এখনই যাব ওর কান ধরে টেনে আনতে। অনিমা বেগম বিরক্তি নিয়ে বলল, কি শুরু করলে? ছেলে আর তার বউয়ের মাঝে তুমি ব্যাগরা দিতে যাচ্ছ কোন সাহসে? সব জায়গায় ঝামেলা বাঁধাবে তো দেখছি এলো। আর কেমন দারোয়ান রেখেছো? ছেলে আর বউয়ের কার্যকলাপ লুকিয়ে দেখে এক্ষুনি ওটাকে ছাঁটাই করবে। নিলয় সাহেব অবাক চোখে নিজ গিন্নির দিকে তাকিয়ে রইল। মাথা মুন্ড কিছুই বুঝলো না। অবুঝের মতো সে বাসন্তীর দিকে তাকালো। বাসন্তী বাবার দৃষ্টি বুঝে বলল, বাবা, তোমার এত কিছু বুঝতে হবে না, শুধু দারোয়ানকে আবার ফোন দাও, জিজ্ঞেস করো মেয়েটা কি সাদা অ্যাপ্রন পরা ছিল নাকি। নিলয় সাহেব তাই করলেন। ফোন লাগালেন দারোয়ানকে। আচ্ছা আবু, ভালো করে মনে করে বলো তো, মেয়েটা কি সাদা অ্যাপ্রন পরা ছিল? আব্বু উৎফুল্ল চিত্তে বলল, হ্যাঁ হ্যাঁ বাবু, ঠিকই কইছেন, মাইয়াডা সাদে এপুন পরন ছিল তো। অনিমা বেগম নিলয় সাহেবের হাত থেকে ফোন নিয়ে আব্বুকে ঝাড়ি মেরে বলল, শাট আপ! সম্মান দিয়ে কথা বলো। মাইয়াটা কি? হ্যাঁ, উনি তোমাদের ছোট সাহেবের বউ। বৌদিমণি বলো। আব্বু চোখ বড় বড় করে নিল। মনে মনে পড়ল, আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ, তওবা তওবা। ছি ছি আবু, কেমন নির্লজ্জ তুই! বৌদি মনের দিকে এমন করে লুকিয়ে তাকালি, তোর ঘোর পাপ হবে। এখনই যা মসজিদে গিয়ে নামাজ পড়ে আয় আর দোয়া করে আয়। নিলয় সাহেব অবুঝের মতন তখনও ও তাকিয়ে আছেন। অনিমা বেগম তাকে নিয়ে টেনে উপরে চলে। এই তুমি চলো তো, অনেক হয়েছে, তোমার আর এখানে থাকা লাগবে না। বাসন্তী আর আয়শা মুচকি হাসলো। বাবা মায়ের খুনসুটি তারা এখনো উপভোগ করে, ঠিক যেন নিস্তব্ধ আর তাসফির মিষ্টি ঝগড়ার মতো। যাক, এবারে দুজনের মাঝে একটু ভালোবাসাবাসি হলেই হয়, এতেই তারা খুশি। আর কতকার দুটো সাপ নেওয়ারে যুদ্ধ করবে। সঙ্গে তাসফির নীরব অভিমান, নিস্তব্ধ ভাবলেশহীন লোচন নিয়ে। ডিভোর্সের কথা তো শুধু নাম মাত্র, তারাও তো চায় না কোনো ডিভোর্স। সন্ধ্যা পেরিয়েছে বহুক্ষণ। চারিদিকে বিভিন্ন গাড়ির হেডলাইটের আলো ব্যতীত চারিদিক ঘুটঘুটে অন্ধকার। চাঁদ মামার দেখা নেই গগনে। আকাশের বুকে বর্তমানে নিজের আধিপত্য বিস্তার করে নিয়েছে মেঘগুচ্ছের দল। হয়তো বর্ষণ নামাবে ধরনীর বুকে। ঘন্টা যাবৎ গাড়ির চাকা জ্বলন্ত, থামার নামই নেই। আমাকে নামান, আমাকে নামিয়ে দিন এক্ষুনি, আমি আপনার সঙ্গে যাব না। গান বলে বলে নিস্তব্ধের কানের পর্দা ফাটিয়ে দেওয়ার জোগাড়, যেন তাই করাই পায়তারা করছে বোকা মেয়েটা। নিস্তব্ধ বিরক্তিতে কপালে পড়ল শতভাজ। সে ঠাট্টার ছলে বলল, এই একই গান বারবার না গেয়ে একটা রোমান্টিক গানও তো শোনাতে পারেন। তাসফি তার ছেলে স্বরে বলল, গান? আমি রোমান্টিক? আমার কি খেয়ে দেখ আর কাজ নেই যে আপনার মতো খাটাস মার্কা পুরুষকে গান গেয়ে শোনাবো, আবার রোমান্টিক? অফকোর্স, শোনাতে নিষেধ নেই তো, অন্তত ড্রাইভিংয়ে মনোযোগ স্টেবল হবে। আপনার এক গানের প্যানারিতে পরবর্তীতে অ্যাক্সিডেন্ট ঘটলে আমার কিন্তু দোষ নেই ম্যাডাম। তাসফি বিদ্রুপ করে বলল, হোক হোক অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি উড়িয়ে নিয়ে খাদে ফেলুক। দুঃখিত ভাই মিসেস, আশেপাশে আপনি কোনো খাদ পাবেন না, তবে হ্যাঁ, নিঃসন্দেহে আশেপাশে ঝাড় জঙ্গল পাবেন। তাসফি কটপট করে চাইল নিস্তব্ধের দিকে। লোকটা শুরু থেকে তেরা কথা বলেই যাচ্ছে, তার উপর তাকে কোথায় নিয়ে যাচ্ছে? এই রাস্তায় সে কখনোই আসেনি। কোথায় যাচ্ছে লোকটা? আমায় নামান, আমি বললাম তো আমি যাব না আপনার সঙ্গে। কেন শুনছেন না? প্লিজ স্টপ দ্য কার, প্লিজ। সঙ্গে সঙ্গে নিস্তব্ধ গাড়ি ব্রেক কষলো। তাসফি ভাবলো হয়তো সত্যি সত্যি তাকে নামিয়ে দেবে। সে অস্থির চিত্তে গাড়ির দরজা ধাক্কিয়ে বলল, লক খুলুন, গাড়ির লক খুলুন, আমি বের হব কেমন করে। কি হলো, খুলুন। তাসফির ভাবনাকে ভুল প্রমাণিত করে নিস্তব্ধ অদ্ভুত কাজ করে বসলো। নিস্তব্ধ তাসফির ডান হাতের কবজি টেনে এনে নিচের কোলে বসিয়ে দিল। তাসফি বাক রুদ্ধ হয়ে বসে রইল। নিস্তব্ধ ফিসফিস করে বলল, কোনো কথা নয়, সাইলেন্ট হয়ে বসে থাকো। লোকটা তাসফির কোমর জড়িয়ে আছে এক হাত দিয়ে, অপর হাতে গাড়ির স্টাইলিং সামলাচ্ছে।
তাসফির হৃৎপিণ্ডের গতিবেগ দ্রুত থেকে দ্রুত হচ্ছে। আচ্ছা, সায়েন্স তো বলে প্রেম, ভালোবাসা, অনুভূতির সাথে হৃৎপিণ্ডের কোনো কানেকশন নেই, তবে তার হৃৎপিণ্ডের গতিবেগ কেন বাড়ছে? তার মনে হচ্ছে এই অনুভূতির কবল থেকে আসতে নিস্তার পারবে না, কিন্তু সে তো এত সহজে ধরা দিতে চায় না। অহংকারী পুরুষটা যদি নিজে থেকে নত না হয়, তবে সে তো কিছুতেই এত সহজে সব হতে দেবে না। কখনোই না। যে করেই হোক তাকে পালাতে হবে। গাড়ি এসে থামলো একটি ফার্ম হাউসের মতো বাড়ির সামনে। তাসফি ভ্রু কুঁচকে বলল, কার বাড়ি এটা? আপনার হাজবেন্ডের নিজের টাকায় গড়া। তাসফি চোখ বড় বড় করে চাইলো, নিস্তব্ধের দিকে শুধালো, আপনি ডাক্তারি করছেন কয় বছর ধরে? এত টাকা পেলেন কোথায়? নিস্তব্ধ ভ্রু নাচিয়ে বলল, সেটা আপনার না জানলেও চলবে। তাসফি সন্দেহসূচক কণ্ঠে বলল, মানেটা কি? এক মিনিট, কালো ব্যবসা করেন না তো আপনি? আপনি মানুষের হৃৎপিণ্ড, কিডনি অপারেশন করতে গিয়ে আবার সেগুলো বের করে বেচে দেন না তো? আপনাকে দিয়ে একদম বিশ্বাস নেই। নিস্তব্ধ শয়তানি হেসে তাসফির কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, হ্যাঁ দেই তো। এবারে আপনার হৃৎপিণ্ড, কিডনি, ফুসফুস সব বের করে বেঁচে দিয়ে আবার সেলাই করে দেব, প্রমিস। সো মাই মিসেস, আর ইউ রেডি? তাসফি তীব্র বিরোধিতা করে বলল, নো। বাট হোয়াই? আগে বলুন এটা কোন জায়গা, কোথায় নিয়ে এসেছেন আপনি আমায়? নিস্তব্ধ গাড়ি পার্ক করে দরজার লক খুলতেই তাসফি সুযোগ পেয়ে বেরিয়ে গেল। নিস্তব্ধ রাগী চোখে সেদিকে তাকিয়ে বলল, তাসফি, ভালো হবে না, স্টপ। তাসফি গেটের কাছে যাওয়ার আগেই নিস্তব্ধ পেছন থেকে তাকে থপ করে ধরে ফেললো। তাসফি সঙ্গে সঙ্গে বসে পড়ল। নিস্তব্ধ তার হাত ধরে টানতে লাগলো, তবে কাজ হলো। বকের মতো লাফাচ্ছে সে ইচিং বিচিং ভঙ্গিতে। সব নিস্তব্ধর হাত থেকে ছুটে পাওয়ার পায় তারা। তাসফি বসেই রইল। নিস্তব্ধ হাঁপিয়ে উঠে কোমরে হাত রেখে তাসফির দিকে রক্ত চক্ষু দৃষ্টি নিক্ষেপ করে রাগে ক্ষিপ্ত হয়ে বলল, কি সমস্যা? ইডিয়েটের মতো বিহেভ করছো কেন? উঠতে বলেছি কিন্তু, ওঠো। তাসফি মাথা নাড়িয়ে বলল, না, উঠবো না, আমি যাব না বাড়ির ভিতরে, আমায় বাড়ি দিয়ে আসুন। বাট ওয়াই? তাসফি মুহূর্তেই নিজের রং পরিবর্তন করে রাগী স্বরে তাকিয়ে বলল, কেন যাব আমি আপনার সঙ্গে? কেন যাব বলুন? আপনি আমায় বউ হিসেবে মানেন না, কেন যাব? পুনরায় চোখ ছোট ছোট করে বলল, তাছাড়া আপনার লক্ষণ মতিগতি আমার কাছে একদমই ভালো ঠেকছে না। কেমন অসভ্যের মতো দৃষ্টি দিয়ে আছেন শুরু থেকে। নিস্তব্ধ তাসফির দিকে ক্ষণ সেকেন্ড কটমট করে তাকিয়ে থেকে বলল, অসভ্যের দৃষ্টি, তাই না? তাসফি অবুঝ বালিকার মতো মাথা নাড়ল। ওকে ফাইন। নিস্তব্ধ এবারে তাসফির দিকে তেড়ে এসে তাকে পাজা কোলে তুলে নিল। তাসফি আর্তনাদ করে উঠল, কি করছেন? কথায় কথায় কোলে কেন নেন? উঠান, নামান বলছি। নিস্তব্ধ বাঁকা হেসে বলল, বাসর করব। তাসফি বিস্ফোরিত দৃষ্টিতে নিস্তব্ধের দিকে তাকিয়ে রইল। তার ভ্রম কাটতেই হাত পা ছুটে নামতে চেষ্টা করলো, কিন্তু নিস্তব্ধ দানবীয় শক্তির কাছে তার নেহাতি তুচ্ছ। কিছুতেই কিছু না হওয়ায় তাসফি এবার নিস্তব্ধের গলায় জোরসে কামড় বসালো। তাসফি বোধহয় এই কামড়ে নিজের সর্বশক্তি প্রয়োগ করেছে। নিস্তব্ধ ব্যথায় চোখ বুজে নিল। ততক্ষণে হেঁটে এসে সে নিজ বেডরুমে অবস্থান করছে। তাসফিকে বেডের ওপর ছুঁড়ে ফেললো। ব্যথার জায়গায় হাত বুলিয়ে নিস্তব্ধ উফ শব্দ করে উঠল। চোখ খুলে সে চোখ লাল করে তাকালো তাসফির দিকে। তাসফি ভয়ে শুষ্ক ডোক গিলল। এই রে, বড্ড ভুল কাজ করে ফেলেছে সে। এবার তাকে রক্ষা করবে কে? ইচ্ছে করে সে সাপের লেজে পা দিয়েছে, ছবল তো এবার খেতেই হবে। নিস্তব্ধ ধীরে ধীরে তাসফির দিকে এগিয়ে এলো। তাসফিকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে অহংকারী পুরুষটা তার স্বভাবের বিপরীতে গিয়ে সেই অভাবনীয় অনাকাঙ্ক্ষিত কাজটাই করে বসলো। নিস্তব্ধ এগিয়ে এসে তাসফির পানে হাঁটু ঘেরে বসলো। তার হাত দুটো মুঠোয় পুরে আকুতি মিশিয়ে শুধালো, কেন আমায় এত জ্বালাতন করছো বোকা মেয়ে? তুমি বুঝতে পারছো না তোমায় আমার চাই, তীব্রভাবে চাই, ভীষণ করে চাই, আজন্ম কালের জন্য চাই, অ্যাট এনি কস্ট। সমস্যা কি তোমার? কেন এত শাস্তি দিচ্ছ? আমি ক্লান্ত। আই নিড ইউ বউ, প্লিজ প্লিজ।
তাসফি অবাক চোখে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার ডাক্তার সাহেবের পানে। দেখ কি সুন্দর দেখাচ্ছে তার সুদর্শন পুরুষটিকে, ঠিক যেন স্বর্গের রাজপুত্রর। তার প্রাণ নাশিনী, তার কণ্ঠে মিশে আছে আকুতি, কাছে টানার আকুল আবেদন, ভালোবাসি না বলেও কাছে রাখার তীব্র বাসনা। কি করে সে এই আবেদন মঞ্জুর না করে ফিরিয়ে দেবে? অহংকারী পুরুষটা তার নিস্তব্ধতা ভেঙে কাছে আসার আবেদন জানিয়েছে। তাসফি কি এই ক্ষণটারই অপেক্ষায় ছিল না এতকাল? ভালোবাসার জন্য কি ভালোবাসি বলা প্রয়োজনীয়? নিস্তব্ধ তাসফির কপালে কপাল ঠেকালো, দু হাত আজলায় ভলে নিল তার মুখশ্রী। তাসফি চোখ বন্ধ করে ফেলল। দুজোড়া অধরের আলিঙ্গন হলো ধীরভাবে। তাসফি খানিকটা কেঁপে উঠল। জীবনে প্রথমবার নিজস্ব পুরুষের পুরুষালী গভীর স্পর্শে কেঁপে কেঁপে উঠল সে। দীর্ঘদিনের পিপাসিত দুটি হৃদয় অমর সুধা পানে ব্যস্ত। আকাশে বিদ্যুৎ চমকালো হঠাৎ। বৃষ্টি এসেছে বোধহয়, কে জানে। আচ্ছা, এই রাতের আধারে কি ধূসর রংধনু রঙিন হবে? তা কখনো সম্ভব কি? রাতে তো রংধনু দেখা যায় না। সম্ভব নয় তো। আকাশে কেন রংধনু উঠতে হবে? মনের রঙে রংধনুই যে আসল রাঙা। মনের ধূসর মেঘ কাটলেই তো উজ্জ্বল হবে, উজ্জীবিত হয়ে ফুটে থাকবে হৃদয় গহীনে। অধর ছেড়ে নিস্তব্ধ তাসফিকে জড়িয়ে নিল গভীর আলিঙ্গনে। কানের সঙ্গে ঠোঁট মিশিয়ে চুমু খেলো। ফিস ফিস করে মাধবীয় স্বরে বলল, আর ইউ রেডি মাই মিসেস? তাসফির সমস্ত অভিমান, রাগ, ক্ষোভ তখন ঢাকা পড়েছে চোরাবালির নিচে। এই সন্ধিক্ষণে তাসফি যেন আদরে বিড়াল ছানা তার ডাক্তার সাহেবের নিকটে। সে কণ্ঠে এক আকাশ সম আদরে অভিমান মিশিয়ে শুধালো, কিন্তু আপনি তো আমায় বউ হিসেবে মানেন না ডাক্তার সাহেব। এই হৃদয় তো শান্ত হয় না সেই ক্ষণ ভাবলে। আপনার করা অপমানের বোঝা তল পেটে দাপড়ে বেড়ায় সারাটি ক্ষণ। তবে কি করে নিস্তার পাবো তা থেকে? প্রেয়সীর ব্যাকুলতা বুঝে নিস্তব্ধ মুচকি হাসে, ফিসফিস করে জবাব দেয়, কি বলছেন? আপনাকে না মেনে উপায় আছে? আকৃষ্টের চেষ্টা না করেও আমায় আপনার মায়ায় আটকিয়েছেন। সৌন্দর্য না দেখাতে চেয়ে অজান্তেই দেখিয়েছেন। সজ্ঞানে হোক অজ্ঞানে হোক তবুও ভালোবাসি বলে আকুল আবেদন জানিয়েছেন। আপনাকে ছেড়ে না যাওয়ার তীব্র বাসনা প্রকাশ করেছেন। এই আমি আপনাতে আটকিয়েছি দীর্ঘ শক্ত কোমল জালের ন্যায়। যেই জাল চাইলেই ছিঁড়ে ফেলা যায়, কিন্তু তাতে যে নিজেরই বড্ড কষ্ট। ছিলে যাওয়ার ভয়ের তাড়না আগুনের লাভা নেয় আপনার অভিমানের ভাট্টায় জল দিয়ে ভেজাতে এসেছি। সেই আমি কি করে আপনাকে না মেনে থাকতে পারি বলুন? আপনাকে মানি না বললে তো নিজের প্রতি নিজের অন্যায় করা হবে। তাছাড়া নিজের অর্ধাঙ্গিনীকে কি কখনো অস্বীকার করা যায় বলুন? তবে যে নিজের অর্ধেক অঙ্গকে অবহেলা করা হবে, তা কি আমি করতে পারি বলুন? পূর্বের করা অপরাধের শাস্তি তো অনেক দিলেন। এবার এই অধমের অঙ্গকে ক্ষমা করে কাছে টানা যায় না? আলিঙ্গনে আবদ্ধ করা যায় না? জাপটে রাখা যায় না বুঝি? নিস্তব্ধ বলা মধুর শ্রুতি তাসফির নিকট অমৃত। এ যেন অমর সুধা। তবে কি এতদিনের কষ্ট তার লাঘব হলো? তার ভেতরকার সত্তা চিৎকার করে আনন্দে উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ তাসফি, তুই পেরেছিস তুই অহংকারী পুরুষটার সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিতে পেরেছিস। তাকে নিজের মোহজালে আটকাতে, তার মধুর আলিঙ্গনে সাড়া দে। তোর অর্ধেক অঙ্গের এতদিনের পিপাসিত হৃদয়কে শীতল কর, নিজেকে বিলিয়ে দে তার মাঝে। তাসফি পুনরায় চোখ বন্ধ করে নিল। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রুকণা। আদরে বিড়াল ছানার ন্যায় নিচে থাকা তার নরম কোমল হাতখানা দিয়ে পেঁচিয়ে আঁকড়ে ধরল নিস্তব্ধ শক্তপোক্ত পেটানো বাহু দুখানা। তাসফির আশকারা পেয়ে নিস্তব্ধ আরো শক্ত করে জড়িয়ে ধরল তার প্রিয়তমার স্ত্রীকে। উম্মাদের ন্যায় চুমু খেয়ে নিল প্রেয়সীর মুখশ্রী চুলে। নিস্তব্ধ ফিসফিস করে বলল, অ্যাগ্রি? তাসফি অস্পষ্ট স্বরে বলল, যতটা গর্জায় ততটা বর্ষে না। কথাটা ঠিক। বিকাল থেকে আকাশে যতটা মেঘ ছিল, সঙ্গে খানিকক্ষণ আগে যতটা বিদ্যুৎ চমকালো, কিন্তু কয়েকটা ফোঁটা বৃষ্টির দেখা দিয়ে পুনরায় পালিয়েছে তারা। আশা মন খারাপ করে বসে রইল বিছানায়। ভেবেছিল রাতের বেলা ব্যালকনিতে গিয়ে বৃষ্টিতে ভিজবে। আর তার চাচির যতই রাগ করুক না কেন, সে কি চাচির খায় নাকি, না চাচার?
কিন্তু বৃষ্টি বাবাজি ক্ষণিকের দেখা দিয়ে পালিয়েছে। তাই তো মন খারাপ করে বিছানায় বসে ফোন ঘাটছিল সে। তার পাশে তার চাচাতো বোন উর্মি ঘুমিয়ে আছে। নিঃসন্দেহে সে থেকে অনেকটা বড়। এই 3 তলা বিল্ডিং এর দোতলায় তারা থাকে। 3টে রুম, একটি ডাইনিং ও কিচেন। চাচা চাচি ও তাদের ছোট ছেলে তাদের সঙ্গে একই রুমে থাকে, আর চাচার মেয়ে আর সে এক রুমে, অপর রুমটা গেস্ট রুম। রাত তখন 10টা। মেসেঞ্জারে ঢুকতেই সুজন স্যারকে অনলাইনে দেখেই আশার মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো তাকে জ্বালানোর। লোকটাকে কথার জালে ফাঁসাতে তার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে কেমন হতবুদ্ধি হয়ে চেয়ে রয় তার দিকে, কখনো কখনো বিরক্ত হয়ে ধমক দেয়। ওই যে কথায় আছে না, নিষিদ্ধ পদ্মের প্রতি মানুষের আগ্রহ বেশি, তারও হয়েছে একই দশা। ওপাশ থেকে জবাব এলো, ওয়ালাইকুম আসসালাম। ভালো, কে? আশা দুষ্টু হেসে জবাব দিল, সুজন বসে বসে ফেসবুক স্ক্রল করছিল। হঠাৎ অচেনা একটা মেয়ের আইডি থেকে মেসেজ আসায় কৌতূহল হলো। তার ছাত্রীদের কেউ নয় তো। সুজন খানিকক্ষণ মেসেজের দিকে চুপ করে তাকিয়ে থেকে স্পষ্ট বুঝতে পারলো এটা ওই আশা নানের বেয়াদব মেয়েটা, যে তাকে ভয় পায় না, তার সঙ্গে রসিকতা করে, হাঁটতে গেলেই ধাক্কা খায়। সুজন রাগে ইমোজি দিল। আশা তাতে ভ্রুক্ষেপ না করে বলল, সুজন লিখলো, আমায় আর মেসেজ দেবে না। হোয়াট? পাগল? আমার মতো মানে? হোয়াট ডু ইউ মিন বাই আমার মতো? আমার মতো মানে বলে তুমি কি বোঝাতে চাইছো অভদ্র মেয়ে? আশা মনে মনে হাসলো। কিসের সত্য কথা? আর তোমাকে বা আমি কোন দুঃখে সত্য কথা বলতে যাব? কেন তোমার ওদের পার্সোনাল লাইফ নিয়ে এত ভাবনা কেন? সুজন কৌতুক করে লিখলো, তো তো তোমার কলিজার বান্ধবী তোমায় বলেনি তার সাথে কি সম্পর্ক? সুজন লিখলো, তোমার কেন মনে হলো নিস্তব্ধ তাসফির আত্মীয়? বলো তো, কি সন্দেহ হয়েছে শুনি? সুজন কৌতূহল চিত্তে লিখলো, আমি তোমায় আদেশ করছি বলতে দ্রুত বলো। আশা লিখলো, প্রমিস। আশা এপাশ থেকে ফিস ফিস করে বলল, অতঃপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে লিখলো, অন্যরকম কেমন বলো তো? আমি প্রেম করি কি না তা দিয়ে তুমি কি করবে বেয়াদব? সুজন লিখলো, ঠিক আছে বুঝলাম, এরপর বলো। সুজন মেসেঞ্জারের দিকে তাকিয়ে ক্ষণ মুহূর্ত কিছু ভাবলো, অতঃপর আঙুল চালিয়ে লিখলো। আশার বুকের ভেতর কেমন বাড়ি মেরে উঠলো। প্রজাপতি নেচে উঠলো পাখা মেলে। আচ্ছা, সুজন স্যার প্রেম করে না শুনে তার কেন খুশি লাগছে? তার খুশি হয়েই বা লাভ কি? সুজন আবারও লিখলো, তারপর বলো। বলছি, ওই যে দেখুন, তসফি যেদিন মিসিং হলো, দারোয়ানকে কি বলেছিল? স্যারের জীবন মরণের প্রশ্ন। একটা মেয়ের প্রতি কারোর অনুভূতি না থাকলে তো জীবন মরণের প্রশ্ন আসে না বলুন। তারপর আপনি চিন্তা করুন, 2 দিন আগে স্যার আমায় তার কেবিনে ডেকে এমন মারাত্মক একটা কথা বলল, ভাবা যায়? কি বললো সেটা তো বলবে। স্যার বলল, আশা তুমি বাড়ি গিয়ে তসফিকে ফোন করে বলবে যে নিস্তব্ধ স্যারের 2 দিনের জন্য কলেজে থাকবে না, আর পরের দিন তসফি ক্লাসে আসলে তুমি প্র্যাকটিক্যাল ক্লাস শেষে সবাইকে টেকনিক খাটিয়ে বাসায় পাঠাবে, আর তসফিকে সারপ্রাইজ দেওয়ার নাম করে পার্কিং এরিয়ায় নিয়ে যাবে। তারপর তোমার কাজ শেষ, চলে আসবে, তাকে চোখ খুলতে নিষেধ করে। আপনি ভাবতে পারছেন এরকম শুধু শুধু মানুষ কেন করবে? সুজন অবাক হলো আশার কথা শুনে। বন্ধু কি করেছে আজ? মাহিনের কাছ থেকে জানতে পেরেছে আজ নাকি নিস্তব্ধ বাড়িতে থাকবে না। ব্যাপারটা কি? আশা আবারও লিখলো, আর আমি যখন বললাম এর বদলে আমি কি পাবো স্যার, তখন স্যার কি বললো জানেন? সুজন ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কি বললো? বললো স্পেশাল সারপ্রাইজ, সঙ্গে দ্রুত খালামণি ডাকো শুনতে পাবো। সুজন হতভম্ব হয়ে বসে রইল। ওরে শালা, এই ছিল তোর মনে মনে? শালা হারামি, কাল আয় তুই, শুধু তোর গোষ্ঠীর ষষ্ঠী করব। আশা জিজ্ঞেস করলো, আচ্ছা বলুন, তসফির সঙ্গে আমার খালামণি হওয়ার কি সম্পর্ক? আর নিস্তব্ধ স্যার কোনো খারাপ মতলব করছে না তো? শুনুন, আপনার বন্ধুকে বলে দিবেন আমার বেস্ট ফ্রেন্ডের দিকে নজর না দিতে। সে অলরেডি ম্যারিড, তার বরের নাম অনুভব শেখ।
সুজন শয়তানি হাসলো, তার মানে তলে তলে এসব চলছে। মুহূর্তেই সুজন তাদের মেসেঞ্জার গ্রুপে সব উগরে দিল। সবাই এই খবর শুনে শুধু অপেক্ষায় রইল কালকের জন্য। নিস্তব্ধর পেন্ডি চটকাবে, তাদেরকে লুকিয়ে তলে তলে টেম্পো চালানো ছুটাবে তারা। সুজন আশাকে ধমক মেরে বলল, তোমার এত কিছু বোঝা লাগবে না, পড়াশোনা নেই। এত মোবাইলে কি এই বয়সে? যাও পড়তে বসো। আশা মুখ ভেঙচি কাটলো। ইস, এতক্ষণ নিজেই শুনতে চাইছিল, অথচ বললো তো নাই, আরো এখন ধমকাচ্ছে। তোর পড়ার খেতায় তুলি রে, হপ শালা। বাইরের প্রকৃতি এখন শান্ত, কিন্তু ফার্ম হাউসের ভেতরে দুজন মানবীর হৃদয় উথাল পাথাল সমুদ্রে আছড়ে পড়া ঢেউয়ের ন্যায় উত্তাল। নিস্তব্ধ অবাধ্য হাতের বিচরণ তাসফির সারা অঙ্গ জুড়ে। দুজনের অনুভূতি তখন অন্তিম পর্যায়ে। নিস্তব্ধ তাসফির গলার জোরসে কামড় দিল। তাসফির যন্ত্রণায় চিৎকার করে উঠে নিস্তব্ধের পিঠ খামচে ধরল। নিস্তব্ধ দুষ্ট হেসে ফিসফিস করে বলল, শোধবোধ মাই মিসেস। তাসফির আগে কটমট করে তাকালো, চিৎকার করে বলল, আপনি 1 নম্বরের জঙ্গলি। উফ, আমার মাংস উঠিয়ে নিয়েছেন। কোনোদিন মাংস খাননি অসভ্য পুরুষ মানুষ। দেখি আমার হাত ছাড়ুন। উফ। নিস্তব্ধ তাসফির 2 হাত চেপে ধরে আছে, বলল, ছাড়া যাবে না। কি আশ্চর্য, আমি ওখানে হাত দিয়ে ডলবো? জ্বলছে। নিস্তব্ধ আগের ন্যায় বলল, ডলা যাবে না। ওখানে জ্বলবে, পড়বে, ঘা হবে, অতঃপর দাগ হবে। আর আপনি কি? নিস্তব্ধ আরো নিচু হয়ে তাসফির কানের কাছে মুখ নিয়ে বলল, আমি ওখানে আদর করব। ছি, অসভ্য মার্কা কথাবার্তা, সরুন। নিস্তব্ধ সরল না, বরং আবারও গলার অপর পাশে কামড় বসালো। এবারে হাত আটকা থাকায় তাসফি পাল্টা কোনো আক্রমণ করতে পারল না। হিংসাত্মক বাঘিনীর ন্যায় চেয়ে রইল নিস্তব্ধের দিকে। বিষাক্ত সাপের ন্যায় ফোঁস করতে লাগলো, যেন ছুট পেলেই ছোবল মারবে। নিস্তব্ধ অপলক চেয়ে রইল তাকে ডিভোর্স দিতে চাওয়া রমণীর পানে, যে এখন তার নেশায় আবদ্ধ। এই নেশায় তাকে যে আজন্মকাল আবদ্ধ রাখতে যা করণীয় তাই করবে। ঝগড়া করবে, অভিমান করবে, ভালোবাসবে, সবকিছু শুধু নিস্তব্ধের মাঝে সীমাবদ্ধ থাকবে। তাসফি আর্তনাদ করে বলল, সরুন। নিস্তব্ধ সরল না, বরং পুনরায় মত্ত হলো তার দীর্ঘদিনের পিপাসিত হৃদয়ের তৃষ্ণা মেটানোর কার্যে। সুখ খুঁজতে ব্যস্ত হলো প্রিয়তমা অর্ধাঙ্গিনী সর্বত্র অঙ্গের ভাজে। ভালোবাসায় অমর সুধা পানে ব্যস্ত কপত কপতি। আদরের মাঝে নিস্তব্ধ মাদকীয় স্বরে ফিসফিস করে শুধালো, ইস, তুমি এত সফট কেন? তাসফি লজ্জায় দিশেহারা। এত লজ্জা বুঝি এর মাঝে আগে কখনো ভর করেনি। নিস্তব্ধকে উদাম গায়ে দেখে তাসফি লজ্জায় চোখ নামিয়ে নিল। তা দেখে নিস্তব্ধ দুষ্ট হাসলো। 2 হাত দিয়ে ইচ্ছে করে তাসফির 2 চোখ টেনে ধরলো। তাসফি খিলখিল করে হেসে দিল। আপনি 1 নম্বরের বদমাইশ পুরুষ মানুষ, বুঝলেন? ইস, চোখ থেকে হাত সরান। নিস্তব্ধ হাত সরালো না, আলতো করে চুমু খেলো চোখের ভাঁজে। তাসফি অনুভূতির শিহরণে মূর্ছা যাচ্ছে ক্ষণে ক্ষণে। রুমের চারপাশের প্রত্যেকটা কোনায় কোনায় তখন আধিম উন্মাদনা। পিপাসিত একজোড়া প্রেমিক যুগলের অনুভূতি তখন শীর্ষে। নিস্তব্ধ তখন হঠাৎ কিছু অবলোকন করে থেমে গেল। তাসফি অস্থির হয়ে উঠল। উতলা হয়ে নিস্তব্ধকে জড়িয়ে রেখে আদুরে স্বরে প্রশ্ন করলো, কি হলো, থামলেন কেন? নিস্তব্ধ জবাব দিল না। কোনো রকমে নিজের উত্তেজনা দাবিয়ে তাসফির পাশে শটান হয়ে শুয়ে পড়ল। তাসফির মাঝে ভয় কাজ করলো, কোনো ভুল করে ফেলেনি তো সে। প্রশ্ন করলো, কি হয়েছে ডাক্তার সাহেব? নিস্তব্ধ দাঁত কটমট করে বলল। তাসফি চমকে উঠল। হ্যাঁ, তাই তো, আজ তো তার পিরিয়ডের ডেট ছিল। অনুভূতি ক্ষুণ্ণ না হওয়ায় তাসফির রাগে কিছু বিড়বিড় করলো। বিরক্তির স্বরে ক্ষোভ ঝেড়ে বলল, হ্যাঁ তাই তো, আপনি আগে কত জানতে চেয়েছেন। আমি আগে কখনো এই বিষয়ে ডিসকাস করেছি আপনার সঙ্গে যে আপনাকে আগে জানাবো? আশ্চর্য লোক। নিস্তব্ধ তাসফিকে নিজের বক্ষের সঙ্গে মিশিয়ে জড়িয়ে নিয়ে হাসকি স্বরে শুধালো। তাসফি না থেমে আবারও বলল, আপনি আমাকে আজ কেন তুলে নিয়ে আসলেন অসভ্য মানব? আমি বলেছিলাম আজ আমায় জোর করে তুলে নিয়ে আসুন। তাসফির মুখ কাদো কাদো হয়ে গেল। নিস্তব্ধ প্রেয়সীর ব্যথিত অবয়ের দিকে তাকিয়ে রইল, সঙ্গে তার অধিক উন্মাদনায় ফিক করে হেসে দিল।
দেখা যাচ্ছে বউ তার চেয়েও অধিক লোভী, অধিক অধৈর্যের। তাসফির রাগি চোখে তাকালো, বলতে নিল, আপনি? মুহূর্তেই দুজোড়া অধর একত্রিত হলো। তাসফি বাকি কথাটুকু বলতে ফুসরত অবধি পেল না। অধর সুধা পান করে নিস্তব্ধ ফিসফিস করে বলল, বিশেষ মুহূর্তে শুধুমাত্র আমি কথা বলতে বলবো, তবেই বলবে। আই কান্ট রিপিট ইউ, ওকে? তাসফি লজ্জায় মাথা নত করে রাখলো। নিস্তব্ধ আবারও আদুরে স্বরে কথার ভাঁজে স্নেহ মিশিয়ে বলল, এসব কোনো ব্যাপার নয় বউ, মন খারাপ করে না। আমার তুমি হলেই চলবে, বুঝলেন ম্যাডাম? তাসফি লজ্জায় মুখ লুকালো। তার অর্ধাঙ্গের বক্ষ ভাঁজে কেমন অদ্ভুত সুখ সুখ অনুভূত হচ্ছে তার। কই, আগে তো কখনো এমন লাগেনি। হালাল পুরুষের বক্ষে মাথা রাখার মাঝে বুঝি এতই সুখ। চারপাশ কেমন স্বাধীন মনে হয়। এটাই তো তার একমাত্র ভরসার স্থল। নিস্তব্ধের প্রতি কৃতজ্ঞতায় তার চোখে অশ্রু জমে। নাটক, সিনেমা, গল্প, উপন্যাসে, এমনকি কত বাস্তবতার ভিড়ে শুনেছে পুরুষকে শারীরিক সুখ দিতে না পারলে অধিক অত্যাচারের শিকার হতে হয়েছে। পিরিয়ডটা তো খোদার তরফ থেকেই অনেক বড় নিয়ামত। তবে কেন তা সব পুরুষ বোঝে না? কেন অহেতুক নারীকে গালমন্দ করে ছোট করে, শারীরিক নির্যাতনে জর্জরিত করে? এই তো সে যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করত, তখন তার এক বান্ধবীর নতুন বিয়ে হয়েছিল। বরটা ছিল 1 নম্বরের জানোয়ার। ছোট মেয়েটাকে পিরিয়ডের মাঝেও ছাড় দিত না। তাসফির তখন এসব শুনে ঘৃণায় গা গুলিয়ে আসতো। ছি, মেয়েটা পরবর্তীতে পেটে ব্যথায় যন্ত্রণায় কাতরাতো। আর তার বর নাটক বলে তা চালিয়ে দিত। তাসফির তখন খুব করে ইচ্ছে হতো ওই পুরুষটির কাছে গিয়ে সকলের সামনে ঠাস করে থাপ্পড় মেরে এসে থুতু ছিটিয়ে আসতে। তখন নিজের প্রতি নিজে প্রতিজ্ঞা করেছিল, ভবিষ্যতে তার বর যদি এমন হয় না, সে যে কোনো পরিস্থিতিতে তার মুখে ডিভোর্স পেপার ছুঁড়ে আসবে। কিন্তু দেখো নিয়তির খেলা, তার বর তো তার সঙ্গে বাসর রাতের কথা তো দূর, সামান্য ছুঁয়ে পর্যন্ত দেখলো না। আজ তার বাবাকে অসংখ্য ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। সে আবার উদ্দেশ্যে ফিসফিস করে বলল, বাবা, তোমায় অসংখ্য ধন্যবাদ আমায় এই অসম্ভব সুন্দর পুরুষটিকে নিজের জন্য বেছে দেওয়ার জন্য। তুমি যেখানেই থাকো আমাদের জন্য দোয়া করো। তোমায় খুব ভালোবাসি বাবা, ভীষণ ভালোবাসি। তাসফির চোখ দিয়ে অশ্রুকণা গড়িয়ে পড়তে লাগলো। নিস্তব্ধ বুকে ভেজা অনুভব হতে 2 হাতে তাসফির মুখ উঁচু করে ধরলো। তাকে কান্না করতে দেখে অস্থির হয়ে পড়ল। 2 হাতের আঙুলের সাহায্যে জল মুছে দিল। তাসফি আদরে নুয়ে বলল, কিছু না, বাবার কথা মনে পড়ছে। নিস্তব্ধ তাসফির সিঁথির ভাঁজে চুমু খেয়ে বলল, কাঁদে না বোকামে। তোমার বাবা যেখানেই থাকুক, সে সর্বক্ষণ চায় তুমি হাসি খুশি থাকো। এভাবে বোকাদের মতো কান্না করতে বলেনি তো তোমায় সে। তাসফির মৃত ধমক দিল তাকে। চুপ, আপনি বেশি বোঝেন। বাবা বলেছে কান্না করতে, বাবা চিঠিতে বলেছে তার জন্য কান্না করে করে ভাসিয়ে ফেলতে। নিস্তব্ধ হতভম্ব হয়ে তাকালো। করুণ স্বরে হার মানার ভঙ্গিতে বলল, আচ্ছা বাবা, কান্না করো, বেশি বেশি করে কান্না করো, যাও, কিচ্ছুটি বলবো না আমি, তুমি কান্না করো। নিস্তব্ধ বিড়বিড় করে বলল, উফ, ভাঙবে তবু স্বীকার করবে না। তাসফি চোখ ছোট ছোট করে বলল, এই কি বললেন আপনি? নিস্তব্ধ আমতা আমতা করে বলল, কই কিছু না তো, তুমি কান্না করো তো। এত দিকে চোখ কান যায় কেন তোমার? কারণ আমার চোখের জ্যোতি অনেক ভালো, সঙ্গে কানের ফুটো অনেক শার্প, বুঝলেন? আচ্ছা বুঝলাম। নিস্তব্ধ মনে মনে বলল, মেয়ে তো নয় গিরগিটি, সঙ্গে সঙ্গে রং বদলায়। নিস্তব্ধ মিছে রাগ দেখিয়ে বলল, ধুর, রোমান্টিক মোডের 12টা বাজিয়ে দিলে। বেশ করেছি। নিস্তব্ধ অভিনয় করে পাশ ফিরে শুয়ে পড়ল। খানিক বাদে টের পড়ল 2 হাত তার গলার ফাঁকে ও কাঁধে হাত দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। নিস্তব্ধ মুচকি হাসল। তাসফি নিস্তব্ধর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আচ্ছা, আপনি আমায় বললেন আমি নাকি আপনাকে ভালোবাসার আর্জি জানিয়েছি। কবে বলুন তো? কই, আমার তো এমন কিছু মনে পড়ছে না। এই, আপনি মিথ্যা বলে আমায় বোকা বানাচ্ছেন না তো? নিস্তব্ধ তাসফির কথা শুনে দুষ্ট হাসলো। এপাশ ফিরে রমণীর কোমর আঁকড়ে ধরলো, নাকের ডগায় কামড় মেরে বলল, এই নিস্তব্ধ হইয়াসার কখনো বানিয়ে বানিয়ে মিথ্যে বলে না, বুঝলেন? তাসফি নিস্তব্ধর উদম পিঠে থাপ্পড় মেরে বলল,
উফ, এত কামড়াকামড়ি করছেন কেন? আশ্চর্য, আগে তো এমন ছিলেন না। নিস্তব্ধ মাধুকীয় স্বরে বলল, আগে তো এমন কাছে এসে ভালোবেসে আদর করিনি ম্যাডাম, সুযোগটাই তো দেননি। টেকনিক না খাটালে সেটাও বোধ হয় আজ কপালে জুটতো কিনা সন্দেহ। তাসফি ভ্রু কুচকে বলল, কি টেকনিক খাটিয়েছেন? এই 1 মিনিট, আশা তখন আমায় সারপ্রাইজের কথা বলে কোথায় চলে গিয়েছিল, আর আপনি ওখানে এলেন কি করে? তার মানে? তাসফি কটমট করে বলল, কালকে শুধু একবার যাই কলেজে, পাখির বাসার পিন্ডি চটকাবো আমি। নিস্তব্ধ তাসফির কথার ভঙ্গিতে জোরে জোরে হাসতে লাগলো। তাসফি এতে আরো রেগে গেল, নিস্তব্ধর কাঁধে খামচি বসালো। নিস্তব্ধ আর্তনাদ করে বলল, উফ, কি করছো বোকামে, আমার ফর্সা পিঠখানা ঝাঁঝরা করে দিলে তো। বেশ করেছি, আপনি হাসবেন কেন? নিস্তব্ধ করুণ চোখে তাকিয়ে বলল, এখন কি হাসাও যাবে না? না। ওকে ওকে বাবা, তবে শোনো, সেদিন কি বলেছিলে? তাসফি মুহূর্তেই সমস্ত রাগ পানিতে মিশিয়ে কৌতূহল চিত্তে বলল, কি বলেছিলাম? নিস্তব্ধ ফিসফিস করে তাসফির সেদিনের বলা বাক্যগুলো আওড়ালো ধীরে ধীরে। ডাক্তার সাহেব, আমাকে এখান থেকে নিয়ে চলুন না প্লিজ, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আমি আপনার সঙ্গে সারাটা জনম কাটাতে চাই। আমি এখনই মরতে চাই না। আপনাকে ভীষণ করে ভালোবাসি ডাক্তার সাহেব, কথা দিন আমার সঙ্গ ব্যতীত কখনো কারো হবেন না। তাসফি চোখ বড় বড় করে বলল, এই কথাগুলো আমি বলেছিলাম? অবশ্যই। কোথায় বলেছিলাম? সেদিন মর্গে অজ্ঞান হওয়ার আগে। তাসফি লজ্জায় নিস্তব্ধকে ছাড়িয়ে ওপাশ ফিরে শুলো, তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, কখনোই না, অসম্ভব, আমি এগুলো মোটেও বলিনি, আপনি বানিয়ে বানিয়ে বলছেন। নিস্তব্ধ রেগে গেল, পেছন থেকে তাসফির কোমর চেপে ধরে হিস হিসিয়ে বলল, আপনাকে বলেছি তো আমি বানিয়ে বলা মিথ্যে বলা পছন্দ করি না। তাসফিও ঈষৎ ব্যথা পেল, হার স্বীকার করে নিল সে। কপত কপতির ভালোবাসার গভীরতা দেখে যেন ওই দূর আকাশের চাঁদও হিংসা করছে। তাকে তো কেউ এভাবে ভালোবাসে না। কে বলবে উক্ত রমণী সন্ধ্যায়ও জেদ করে গো ধরে বসেছিল পুরুষটির সঙ্গে আসবে না বলে? কে বলবে এতদিন তারা ভালোবেসেও না স্বীকার করে মান অভিমানের পাল্লা ভারী করে বসেছিল? এমনকি গত কয়দিন যাবৎ তাদের মাঝে কোনো কথাই হয়নি। কে বলবে আজ তাদের ধীরভাবে আলিঙ্গনের প্রথম রাত? ভালোবাসা এমনই, শত যুগ দূরে থাকলেও মনের মাঝে একে অপরের যে জায়গা করে নিয়েছে, শত যুগ পরেও তার স্পর্শ প্রথম হোক কিংবা হোক শেষ, তবে মনে হবে প্রথম স্পর্শ। আর কত দিনের চেনা, তার কত আপন। তাদের কথার ভাঁজে কেউ কোনো জড়তা প্রলেপ, কেমন নিঃসংকোচে কথা বলে চলেছে তারা একে অপরের। কজন যুগলের মাঝে দেখা যায় তা? হাজারো কথার বিলে কখন নিস্তব্ধের উদম বক্ষে মাথা রেখে তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ঘুমিয়ে পড়ল, টেরও পেল না। বাইরে সূর্য মামা এখনো দেখা দেয়নি, তার সোনালি রশ্মি ছড়িয়ে পড়েনি ধরণীতে, তবে চারপাশ আবছা আলোকিত। রাতে চাঁদ মামার দেখা গেলেও এখন ভোরের শুভ্র আকাশ মেঘাচ্ছন্ন, সমীরণে কেমন শীতল হাওয়া বইছে। ফজরের আজানের পরে নিস্তব্ধ ঘুম ভেঙে গিয়েছিল। ধর্মীয় ইবাদত শেষে জায়নামাজে বসে পশ্চিমে মুখ করে রবের নিকট ক্ষমা প্রার্থনা করলো সে। হাজার হাজার শুকরিয়া আদায় করলো। আজকের মনটা তার প্রফুল্লতায় মোড়া। ঘুম ভেঙে যখন প্রেয়সীর অববয়কে নিজের বাহু বন্ধনে পেল পৃথিবীর সর্বসুখ, তখন তার গোদ ধরায় বোধ হয়েছিল। বিয়ের সময়টাতেও কি সে কখনো ভেবেছিল আজকের এই মধুর রজনী তার জন্য অপেক্ষা করেছিল? তাই কথায় আছে, খোদা যা করেন তার সৃষ্টির কল্যাণের জন্যই করেন। তার সকল কর্মের মাঝে লুকায়িত আছে কল্যাণ। কারো প্রথমেই বোধগম্য হয়, কারো হয় ধীরে ধীরে। বাহিরে পাখির কিচিরমিচির শব্দ, আকাশের মেঘ ভাবটা কেটে গিয়ে বাতাবরণে সূর্যের উত্তপ্ত তীক্ষ্ণ রশ্মি ছড়িয়ে পড়েছে। তাসফি পিট পিট করে চাইল, বেডে নিজেকে শূন্য আবিষ্কার করলো। তার ডাক্তার সাহেবের দেখা নেই। পাশে তাকিয়ে তাসফি চমকে গেল, বেডের সঙ্গে লাগোয়া বিশাল জানালা। কই, রাতে তো খেয়াল করেনি। অবশ্য খেয়াল করবে কেমন করে, এখানে তো পর্দা টানানো ছিল। বাইরের দৃশ্য দেখে তাসফির মন প্রফুল্লতায় ভরে উঠল। কৌতূহল জাগলো বাইরে বের হওয়ার জন্য। মিনিটের মাঝে কোনো রকমে ফ্রেশ হয়ে সে টিপ টিপ করে সদর দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে চারদিক ঘুরে সে অবাক হয়ে গেল। ইস, বাইরেটা কি সুন্দর!
চারপাশে সবুজ আর সবুজ। ইটের বাউন্ডারির বাইরে এসে রাস্তায় যানবাহনের কোলাহল। তা এখানে দাঁড়িয়ে বোধহয় 7 দিনেই কারো। রাতে তো সে খেয়ালই করেনি ঘরের বসে বিভিন্ন গাছগাছালির সমাহার। কোথা থেকে যেন ফুলের মিষ্টি সুবাস ভেসে এলো। কৌতূহল চিত্তে তাসফি সামনে এগিয়ে গেল। পেছন থেকে আব্বু তখন তাসফিকে ওদিক থেকে দেখলো, মুখ কাচুমাচু করে বলল, তো বৌদিমণি ওইদিকে যাওয়া বারণ আছে। ছেলে কণ্ঠ শুনে তাসফি অবাক চোখে তাকালো, সঙ্গে সম্বোধন আরো অবাক হলো, প্রশ্ন করলো, তুমি আমায় চেনো? আবু আমতা আমতা করে বলল, হ্যাঁ মানে ওই আর কি। তাসফি খুশি হলো, জিজ্ঞেস করলো, তুমি কে আর ওদিকে যাওয়া নিষেধ কেন বললে? আবু মুখ কাচুমাচু করে বলল, আমি আবু, ছোট সাহেবের ফার্ম হাউসে দেখাশোনা করি। ছোট সাহেব তার বাগানে কাউকে যাইতে দেন না। তাসফি তা পাত্তা না দিয়েই বলল, তোর কিছু হবে না। তাসফি আবুর নিষেধ না শুনে এগিয়ে চলল সেদিকে। বাগানের কথা শুনে তার দেখার কৌতূহল তার আরো বাড়ছে। ফুল সে ভীষণ পছন্দ করে। ফুলের বাগানে এসে তাসফি নিজেই যেন ফুলের সঙ্গে মিশে গেল। কতখানি জায়গা জুড়ে শুধু হরেক রকমের ফুল আর ফুল। ইস, সকাল সকাল এত সুন্দর মনোরম দৃশ্য দেখার সৌভাগ্য হবে তার সে ভাবতেই পারেনি। ভাবনার জগতে বিচরণ করার মাঝে হঠাৎ পেছন থেকে পুরুষালী কণ্ঠস্বর পেয়ে চমকে তাকালো। নিস্তব্ধকে দেখে উৎফুল্ল হয়ে শুধালো, এগুলো আপনার? তাসফি মন খারাপ করে বলল, তবে আপনি যে বললেন এটা আপনার টাকায় গড়া ফার্ম হাউস। নিস্তব্ধ মুচকি হাসলো, এগিয়ে তাসফিকে পেছন থেকে জড়িয়ে ধরলো। তাসফি চেঁচিয়ে উঠে বলল, এই আপনি এমন গায়ে পড়া হয়ে যাচ্ছেন কেন? কাল থেকে কথায় কথায় সাপের মতো পেঁচিয়ে ধরছেন শুধু। নিস্তব্ধ নিলিপ্ত স্বরে বলল, আমার জিনিস আমার যখন ইচ্ছা ধরতেই পারি। তাসফি লজ্জা পেল। অসভ্য পুরুষটাকে তাকে শুধু থেকেই লজ্জা দিত উস্তাদ। প্রথমে কটু কথা বলে লজ্জা ফেলতো, আর এখন কাছে ঘেঁষে লজ্জা দেয়। তাসফি কথা ঘোরাতে চেষ্টা করলো, কচু ছাড়ুন আর বলুন না এটা আপনার নয় কেন। নিস্তব্ধ তাসফির কানের সঙ্গে ঠোঁট মিশিয়ে চুমু খেলো, ফিস ফিস করে বলল, আমার ছিল, বাট এখন থেকে এর দখলদারিত্ব আপনার ম্যাডাম। যত্নে করা এই সজ্জা এই মুহূর্ত থেকে আপনার কবজায়। তাসফি আনন্দে উত্তেজিত হয়ে বলল, সত্যি? পর মুহূর্তে তাসফি ভ্রু কুঁচকে বলল, কিন্তু এই ছেলেটা যে বলল এখানে প্রবেশ নিষেধ। নিস্তব্ধ বাঁকা হেসে আরো আদুরে কণ্ঠে ফিস ফিস করে বলল, তো তা অন্যের জন্য, আপনার জন্য এই নিস্তব্ধ ইয়াসারের সমস্ত উদান উন্মুক্ত, বুঝেছেন? তার পদচারণায় আপনার বিচরণ সার্থক। তাসফি চোখ বন্ধ করে নিল। নিস্তব্ধ মাদকীয় স্বরে প্রতিবার সে কেমন ঘোরের মাঝে ডুবে যায়। আদত্তের এখান থেকে আর কখনো সাঁতরে ওঠা সম্ভব নয়। কখনোই না। নিস্তব্ধ তাসফিকে ছেড়ে দিয়ে বলল, থাকুন, আমি আসছি, একটু কাজ বাকি। তাসফি ভ্রু কুঁচকে বলল, আপনি আবার কাজও করেন নাকি? নিস্তব্ধ চোখ ছোট ছোট করে বলল, কি মনে হয়? নিস্তব্ধ গমনের পর তাসফি অনেকটা সময় প্রকৃতি উপভোগ করলো। ফুলেদের ছুঁয়ে ছুঁয়ে দেখলো। নিস্তব্ধ সম্পর্পণে তার কয়েকটা ছবি ক্যামেরা বন্দি করে নিল। অনেকটা সময় পর তাসফি ভেতরে আসলো। কোথাও থেকে টুংটাং শব্দ গোচর হলো তার। মনে হচ্ছে ওদিকে কিচেনে। তাসফি এগিয়ে গেল সেদিকে। কিচেনে পৌঁছে হতভম্ব হয়ে নিস্তব্ধের দিকে তাকিয়ে রইল তাসফি। পর মুহূর্তেই খিল খিল হাসিতে মেতে উঠল তার দেহ মন। তার হাসি কিছুতেই থামছে না। হাসির শব্দে নিস্তব্ধ পেছনে তাকালো। কিছুটা ভ্রু কুচকে বিরক্তির চোখে চাইল তাসফির পানে। ভ্রু নাচিয়ে দাঁত কিনমির করে প্রশ্ন করলো, হোয়াট হ্যাপেন্ড? তাসফির হাসার ধমকে উত্তর করতে পারলো না। সে হাসতেই থাকলো। নিস্তব্ধ রাগী চোখে তাকিয়ে বলল, সমস্যা কি? তাসফি কোনো রকম হাসি থামিয়ে বলল, তো এই আপনার কাজ? নিস্তব্ধ বিরক্তির স্বরে বলল, তো প্রবলেম কোথায়? তাসফি নিস্তব্ধের চারিপাশে ঘুরতে ঘুরতে বলল, প্রবলেম মানে মহা প্রবলেম। এই রকম ভাবে নাকে মুখে আটা লাগিয়ে আপনি কি করছিলেন শুনি? নিস্তব্ধ হতবাক হয়ে সঙ্গে সঙ্গে বেসিনের আয়নায় নিজেকে দেখলো। অতঃপর স্বাভাবিক কণ্ঠে বলল, আটা দিয়ে খাবার বানালে এরকম একটু আঁকটু রাখতেই পারে, এটা বড় কোনো ব্যাপার নয়, বুঝলে? তাসফি অবাক হয়ে বলল, আপনি খাবার বানাচ্ছিলেন? জি। কেন? নিস্তব্ধ চোখ ছোট ছোট করে ঠাট্টার ছলে বলল, ম্যাডাম কি খাবার দাবারের কথা ভুলে বসেছেন নাকি?
রাতে ডিনার করেননি তা কি মাথায় আছে? পেটের মাঝে আদতেও এখন কিছু আছে নাকি পুরোটাই খালি, সে খেয়াল আছে? তাসফি জিভে কামড় দিল। হ্যাঁ তাই তো, সে তো রাত থেকে না খাওয়া, দুপুরে ক্যান্টিনে লাঞ্চ করেছিল, তারপর তো আর কিছুই মুখে দেয়নি। কি আশ্চর্য, তার এখন পর্যন্ত ক্ষুধা অনুভব হলো না। তাসফি অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি রান্না করতে পারেন নাকি? নিস্তব্ধ ভাব নিয়ে বলল, কি মনে হয়? ইউকেতে স্টাডি কমপ্লিট করাকালীন মাঝে মাঝে নিজেই রান্না করে খেতাম। বাহ, খুব ভালো, দেখতেই পাচ্ছি রান্নার নমুনা। এক্সকিউজ মি, বাহিরেরটা দেখে কখনো ভেতরের স্বাদ বুঝতে যাবেন না। আগে টেস্ট করবেন, অতঃপর প্রশংসা কিংবা তিরস্কার সব করবেন। তাসফি ভুরু নাচিয়ে বলল, আমি করব আপনার খাবারের প্রশংসা? প্রবলেম কিসের? কেন করব? আপনি আমার তৈরি খাবারের প্রশংসা করেছিলেন। আমি বিয়ের পর আপনার পছন্দের স্পেশাল ডিশ রান্না করে খাওয়ালাম, তখন তো আপনি মুখ দিয়ে শুধুমাত্র ভালো শব্দটাও উচ্চারণ করেননি। নিস্তব্ধ বাঁকা হেসে বলল, ওহো, তা আপনি বুঝি আমার প্রশংসা শোনার জন্য মুখিয়েছিলেন মনে হচ্ছে। তাসফি থতমত খেয়ে বলল, একদমই না, আমি তো কথার কথা বললাম। তাসফি কথা ঘোরানোর চেষ্টা করে বলল, আর এখানে খাবার তৈরির মশলাপাতি পেলেন কই থেকে সেটা বলুন। কথা ঘুরিয়ে গেল আপনি। আমি যা বোঝার বুঝে নিয়েছি, বরং আপনার প্রশ্নের উত্তর দেই। আমি এখানে মাঝে মাঝেই আসি, শুধু রাত থাকা হয় না, তাই এগুলো থাকে। জায়গাটা বহু আগে কিনেছিলেন বাবা, তখনই এত গাছগাছালি লাগিয়েছিলেন। আমি এখানে প্রায় আসতাম, অতপর মাথায় আসলো ফার্ম হাউস তৈরির ভাবনা। ব্যাস, আপনার সব প্রশ্নের উত্তর পেয়েছেন। তাসফি মাথা নাড়ালো। তবে খাবারগুলো ডাইনিংয়ে সার্ভ করুন, আমি ফ্রেশ হয়ে আসছি। নিস্তব্ধর কথা মতো তাসফি তাই করলো। আইটেমে দেখতে পেল পরোটা, ডিম ভাজা, আলু ভাজি। আলু ভাজি করলো কেমন করে এলো? এত সুন্দর কিচকিচ করে তো সে নিজেও কাটতে পারে না। বেসিনের পাশে তাসফি তাকিয়ে দেখলো আলু ঝুরি ঝুরি করা হাত মেশিন। তবে তা এটারই কামাল। বাহ, লোকটার বুদ্ধি আছে বেশ। নিস্তব্ধ আসলে তারা ব্রেকফাস্ট করে নিল। তাসফি মনে মনে হাসলো, বাহ, আসলেই লোকটা ভালো রান্না করে বোধ হয়। পরোটা মোটেও শক্ত হয়নি, ভাজিটাও খারাপ না, কিন্তু সে তো মোটেও প্রশংসা করবে না। নিস্তব্ধ খাবার শেষ করে দ্রুত উঠে গেল। তাসফি আর চোখে সেদিকে চাইল। লোকটা এত দ্রুত খায় কেমন করে, অদ্ভুত। খাবার শেষ করে বেডরুমে পৌঁছে তাসফি অবাক হয়ে গেল। এরই মাঝে লোকটা ফুল প্যাকেজ। নিস্তব্ধ তাসফির দিকে নজর রেখে তাড়া দিয়ে বলল, দ্রুত রেডি হয়ে বাইরে এসো, আমি গাড়িতে ওয়েট করছি। তোমার ড্রেস বেডে রাখা। নিস্তব্ধ বেরিয়ে গেল। ড্রেস কোথায় পেল তা জিজ্ঞেস করার সুযোগটুকুও পেল না। চলে যেন তুফানের গতিতে। আশ্চর্য। তাসফি মুখ বাঁকালো। দ্রুত রেডি না হবে না ছাই, সে ঘন্টা কাটিয়ে রেডি হবে। তাসফি আয়নায় নিজের অবয়ব দেখলো। তার ত্বকের উজ্জ্বলতা কি একটু বেড়েছে? দাদি তো সারাক্ষণই গীত গাইতো, স্বামীর ছোঁয়া পাইলে মাইয়াগো শরীরের উজ্জ্বলতা এমনি বাইরে যায়। কই, সে তো এমন কিছু দেখছে না, তবে কিছুটা পরিবর্তন তো দেখছেই। এই যে নিস্তব্ধের অযাচিত ছোঁয়ার শিহরণের কথা ভেবে সে লজ্জায় রাঙা হচ্ছে। এও বা কম কিসে। তাসফি প্রায় আধা ঘন্টা সময় লাগিয়ে বেরিয়ে আসলো। নিস্তব্ধ বারবার বিরক্ত হয়ে ঘড়ি দেখছিল। তাসফিকে এগিয়ে আসতে দেখে চোয়াল শক্ত করে বলল, দ্রুত আসতে বলেছিলাম আপনাকে। তাসফি নির্লিপ্ত কণ্ঠে গাড়িতে উঠে জবাব দিল, আমি দ্রুত করতে পারি না, বুঝেছেন? হ্যাঁ সেই। নিস্তব্ধ আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট করলো। এখান থেকে কলেজ যেতেও সময় লাগবে খানিকটা, তাই তো তাড়াহুড়া করছিল। যাওয়ার পথে তাসফি উৎফুল্ল হয়ে আবদার করলো, ডাক্তার সাহেব, আমায় এখানে আবার নিয়ে আসবেন প্লিজ প্লিজ। প্রেয়সীর নিঃসংকোচ আবদারে নিস্তব্ধ মুচকি হাসলো, শুধালো, অবশ্যই, কেন নয়। আমার মানেই আপনার সব। লোকেশন চিনে রাখুন, যখন ইচ্ছা হবে চলে আসবেন। চাবি সবসময় আব্বুর কাছেই পাবেন। নিস্তব্ধ জবাবে তাসফি খুশি হলো। ভ্রু কুচকে প্রশ্ন করলো, আচ্ছা, আপনার এই আপনি তুমি সংমিশ্রণের ডাকের হেতু কি বলবেন প্লিজ? নিস্তব্ধ শুধালো, ভালো লাগে। তাসফি মুখ বাঁকালো। নিস্তব্ধ হুঁশিয়ারি করে বলল, কথায় কথায় এমন মুখ বাঁকাবেন না, আমার পছন্দ নয়। আপনি যদি আমার কাজিন হতেন তবে নিঃসন্দেহে তুই সম্বোধন হতো,
সে ওয়াইফ হোক আর যাই হোক। এখানে ছি বলার মতো কি হলো? তাসফি চোখ বড় বড় করে ফেলল। ছি। নিস্তব্ধ ভ্রু কুচকে বলল। তাসফি জবাব দিল না, মনে মনে বারংবার মুখ বাঁকালো অদৃশ্য ভঙ্গিতে। দীর্ঘক্ষণ পর তারা পৌঁছলো কলেজের গেটের সামনে। পথে তাসফি আর একটা কথাও বলেনি, নিস্তব্ধ কথা বাড়ায়নি। তাসফি নামার আগে নিস্তব্ধ আদেশ সুযোগ কণ্ঠে বলল, এখান থেকে 5 মিনিট হাঁটার পর যে চাইনিজ রেস্টুরেন্টটি চোখে পড়বে, ক্লাস শেষে 2টোর দিকে আসা সহ আপনার বাকি বন্ধুদের নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। তাসফি অবাক হয়ে বলল, কেন? নিস্তব্ধ গম্ভীর স্বরে বলল, বলবেন আপনার হাজবেন্ড তাদের স্পেশাল ট্রিট দেবে। বলেই নিস্তব্ধ গাড়ি স্টার্ট দিয়ে 2 হাত দূরে হসপিটালের গেট দিয়ে ভিতরে ঢুকে গেল। তাসফি বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে রইল তার যাওয়ার পানে। মানেটা কি? তাসফি হাসি খুশি মুখে কলেজে প্রবেশ করলো। চারিদিকে বাতাসেরা গুনগুন করে কেমন তাকে ভালোবাসা শুভেচ্ছা জানাছে। ইস, আজ দিনটা এত সুন্দর কেন? আশা ক্লাসে আসতেই তাসফি তাকে দাঁত কিরমির করে চেপে ধরলো। কাল তুই আমায় পার্কিংয়ে রেখে কই গিয়েছিলি সেটা আগে বল। আশা বেচারি এসে বসারও সুযোগ পেল না। তাসফির কথায় থতমত খেলো। সত্যিটা বলবে কি বলবে না বেচারি তাই নিয়েই কনফিউজড। নিস্তব্ধ ছাড় তো তাকে বিষয়টা গোপন রাখতে বলেছিল, এখন কি বলবে? সে আরো ভেবেছিল নিস্তব্ধ স্যার তাসফির সাথে কাল কিছু করেছে বা বলেছে কিনা তা শুনবে, কিন্তু এখন তো অন্য কেস। আশা আমতামতা করে বলল, আসলে আমি তোকে সারপ্রাইজ দিতে গিয়েছিলাম, তারপর নিস্তব্ধ স্যার এসে বলল এখনো কলেজে কি, বাসায় যাও বলে ধামকে পাঠিয়ে দিল। আশার কথা তাসফির এক ফোঁটাও বিশ্বাস হলো না। সে বুঝতে পারল পাখির বাসা এই মুহূর্তে তাকে একদম ঢপ দিল। তাসফি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তাই স্যার বলল আর তুই আমাকে ফেলে চলে এলি, যেখানে কিনা আমার তোর বাসায় যাওয়ার কথা ছিল। এতটা অপদার্থ তুই যে স্যার বলল আর তুই অমনি সুরসুর করে চলে এলি। আশা বুঝতে পারলো বুদ্ধিমান মানুষের নিকট মিথ্যা বলাও আরেক ধরনের ঝামেলা। তারা সেটা সঙ্গে সঙ্গে বুঝতে পারে কিভাবে যেন। আশা তবুও উপায় না পেয়ে মাথা নাড়ল। আরাধ্য আর সন্নিধি এসে পড়ায় তাসফি তাকে আর কোনো প্রশ্ন করলো না। চোখ দিয়ে খেয়ে ফেলবো টাইপ লুক দিল, যেন তার চোখের ভাষাই বলে দিল তোকে আমি পরে দেখে নেব পাখির বাসা। ক্লাস শেষে তাসফি ওদের 3জনকে হাঁটিয়ে নিয়ে চলল রেস্টুরেন্টের উদ্দেশ্যে। ওরা অবাক হয়ে প্রশ্ন করলো, আরে ভাই যাচ্ছিটা কই সেটা তো বল। তাসফি টেরিয়ে স্মাইল দিয়ে বলল, কেন তোদের না ট্রিট চাই? হাজবেন্ডের ছবি দেখবি পাগল বানিয়ে ফেলেছিলি। ট্রিট চাই করে মাথা নষ্ট করে দিচ্ছিলি। দেখ কি সৌভাগ্য তোদের। রাস্তার মাঝে ওরা হাঁটা থামিয়ে চিল্লিয়ে উঠল, যেন কত বড় কিছু পেয়ে গেছে। আস্তে ভাই, এটা রাস্তা, আস্তে। আশা উৎফুল্ল চিত্তে বলল, দূর তোর আসতে, তুই ভাবতে পারছিস এতদিনের তবে তোমার স্বামীকে দেখার সৌভাগ্য হবে। এই তোর উনি কি সত্যি সত্যি আসবে নাকি? তাসফি মাথা নাড়ল। আরাধ্য ভ্রু কুচকে কাঁদো কাঁদো স্বরে বলল। তাসফি শয়তানি হেসে বলল, আসলেই দেখতে পাবি। ওরা রেস্টুরেন্টের সামনে এসে দেখলো সেখানে নোটিশ টানানো আগামী 2 ঘন্টা রেস্টুরেন্ট বন্ধ। সন্নিধি সতর্ক করে বলল, তুই আমাদের ভুল জায়গায় নিয়ে আসছিস নি তো, রেস্টুরেন্ট তো বন্ধ। তাসফি চিন্তিত কণ্ঠে বলল, না তো, এটার নামই তো বলল। ওরা সামনে এগোতে গেলে রেস্টুরেন্টের ভেতর থেকে 2জন ওয়েটার বেরিয়ে এসে তাসফিকে বলল। তাসফি শিওর হওয়ার জন্য বলল, আমাকে চেনো? 2জনের মাঝে একজন বলল। তাসফি সহ ওরা অবাক হয়ে ভিতরে গিয়ে বসলো। আশা বলল, কি ব্যাপার বলতো তাসফি, এইসব কি? ওর বর আবার কোনো কিডন্যাপার নয় তো? তাসফি ধমক দিয়ে বলল, চুপ থাক, ফালতু কথা বলবি না। হ্যাঁ, যেই জামাইয়ের নামে বললাম তোমার লেগে গেল তাই না? আশা মুখ বাঁকিয়ে বলল। ওরা প্রায় 10 মিনিট বসে রইল, অথচ তাসফির বর মহাশয়ের আশার নাম গন্ধ নেই। আশা ঠাট্টা করে বলল, কি ব্যাপার বলতো, তোর বর মশাই কি আদৌ আসবে তো, নাকি আমাদের দেখে ভয়ে পালালো? তাসফিরও এবার চিন্তা হচ্ছে লোকটা এখনো আসছে না কেন।
কেমন আছেন শালি সাহেবাগন? তখনই হঠাৎ পেছন থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। তাসফির মুখে হাসি ফুটল। আশা, স্বর্ণিধি, আরাধ্য চমকে পেছনে তাকালো। আগন্তুককে দেখে ওরা বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে রইল। কোথাও নিঃশব্দে অদৃশ্য বজ্রপাত হলো বুঝি। আশা ওরা একবার আগন্তুকের দিকে তাকাচ্ছে তো একবার তাসফির দিকে। এই মুহূর্তে ঠিক কী রিয়াকশন দেবে সেটাই ভেবে পাচ্ছে না তারা। আশা তাসফির পানে তাকিয়ে ইশারায় মুখ ভার করে জানতে চাইল, এটাই তোর হাজবেন্ড নাকি রে বোন? তাসফি কাচুমাচু ভঙ্গিতে মাথা নাড়ল। তার খুব অস্বস্তি হচ্ছে। এর মাঝে আরাধ্য হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, নিস্তব্ধ তার ঘাড়ে থাবা বসিয়ে টেনে এনে আবারও জায়গায় বসিয়ে বলল, কোথায় যাচ্ছেন শালাবাবু? এতদিন আমার মিসেসকে তো ট্রিট ট্রিট করে পাগল করে দিচ্ছিলেন। ট্রিট দিতেই তো এত কষ্ট করে আসা, ট্রিট না দিয়েই কি করে পাঠাই বলুন তো? ওয়েটার, ওয়েটার! একজন ওয়েটার দৌড়ে আসলো। নিস্তব্ধ গম্ভীর স্বরে বলল, এরা যা যা অর্ডার করবে সব নিয়ে আসুন, কুইক। এরপর নিস্তব্ধ শার্টের হাতটা ফোল্ড করতে করতে তাসফির পাশে বসে পড়ল। কোনো জড়তা ব্যতীত। আশা, স্বর্ণিধি আর আরাধ্য যেন তাসফিকে পারে না এই মুহূর্তে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে। এত হ্যান্ডসাম বরকে মেয়েটা বলে কি না চেহারা খারাপ, কুমড়ো পটাশের মতো, কয়লার মতো কালো, তার উপর শেষে কিনা নিস্তব্ধ স্যার। আর আমাদের কাছে এতদিন কথাগুলো লুকিয়ে গিয়েছে। আশ্চর্য, আশ্চর্য। ওরা নিজেদের সামনে নিল। স্যারের সামনে তো তাসফিকে কিছুই বলতে পারছে না, তবে একা পাক তখন দেখাবে মজা। এখন খাবারের ট্রেটা আপাতত লুফে নেওয়া যাক। আশা মনে মনে শয়তানি হেসে বলল, আজ আপনাকে ফুতুর বানিয়ে ছাড়বো স্যার। উফ সরি দাদা ভাই। আশা ওরা একের পর এক অর্ডার দিয়েই যাচ্ছে। নিস্তব্ধ ওদের অবাক করে দিয়ে বলল, ওয়েটার, আপনি এক কাজ করুন, রেস্টুরেন্টে যত ধরনের রেসিপি আছে সব তৈরি করে নিয়ে আসুন। আর তোমাদের খাবার কমপ্লিট করতে কতক্ষণ সময় লাগবে? ওরা নিস্তব্ধের কাজকর্মে হতবাক হয়ে তাকালো। আশা খানিকটা আমতা আমতা করে বলল, 1 ঘন্টা লাগতে পারে। পাশে আরাধ্যকে খোঁচা মেরে বলল, কিরে বল। আরাধ্য বলল, ওকে ওয়েটার, আপনি এক কাজ করুন, বাইরে যে নোটিশটা নিয়েছিলেন তাতে আরও 1 ঘন্টা বাড়িয়ে দিয়ে আসুন। আমার শালি শালারা আজ মন প্রাণ ভরে খাবে, যেন সারা জীবন এই ভোজনের কথা তারা অন্তরে স্মরণ করে রাখে। ওয়েটার লোকটা ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে চলে গেল। নিস্তব্ধ হঠাৎ হঠাৎ আগমন হলেই তারা ভয়ে থাকে। কাজে ভুল দেখলে রাম ধমক খাবে তাতে কোনো সন্দেহ নেই। নিস্তব্ধ কিছু খেলো না। সে ফোন স্ক্রল করতে ব্যস্ত। তাসফি কেমন নাম না জানা জড়তা খেতে পারছে না। নিস্তব্ধ ফোনের দিকে চোখ রেখেই বলল, মাই মিসেস, আপনি খাচ্ছেন না কেন? রেস্টুরেন্টের খাবার পছন্দ হয়নি? তাসফি থতমত খেয়ে কই বলল, কই খাচ্ছি তো। আশা, স্বর্ণিধি, আরাধ্যা আর চোখে সব দেখছে। এত দ্রুত খাচ্ছে তারা যেন বাঘের গুহা থেকে যত দ্রুত পারা যায় তারা পালাতে পারলেই বাঁচে। ভেবেছিল নিস্তব্ধ স্যারকে ফুতুর করবে, কিন্তু এখন তো নিজেদের পেটের অবস্থাই খারাপ, আর পারছে না। পেট এবার ফেটেই যাবে। তারা তো ভুলেই গিয়েছিল নিস্তব্ধ স্যার তাদের থেকে 2 কাঠি উপরে। ওরা 3 জন ঠাস করে উঠে দাঁড়ালো। নিস্তব্ধ কৌতুক করে বলল, কি ব্যাপার, আপনাদের খাওয়া শেষ বুঝি? ওরা জোরে জোরে মাথা নাড়ল। কিন্তু খাবার তো ধরাই রয়েছে, কি খেলেন? আশা আহাজারি করে বলল, আর সম্ভব নয় স্যার। থুকু দাদা ভাই, আজ বরং আমরা আসি। হ্যাঁ তসবি, আমরা যাচ্ছি, টাটা। ওরা বেরিয়ে গেল। নিস্তব্ধ ওদের কাণ্ড দেখে গা দুলিয়ে হাসলো। তাসফি রাগী চোখে তাকিয়ে বলল, এমন করলেন কেন ওদের সঙ্গে? নিস্তব্ধ অবাক চোখে চেয়ে বলল, আমি কি করলাম? ওরাই তো ট্রিট চেয়েছিল। এত কিছু এমনি অর্ডার করলেন? কতগুলো টাকা নষ্ট হলো না? কিছু তো খেলো না ওরা, শুধু শুধু খাবারগুলো নষ্ট হলো। শুধুই ঝামেলা করলেন। ওরা যা খেত। নো ম্যাডাম, এই রেস্টুরেন্টটা আপনার হাজবেন্ডের করা। ফার্ম হাউস তৈরি করার পেছনে টাকার উৎস এই রেস্টুরেন্টের, বুঝলেন? কারো হৃৎপিণ্ড কিডনি বিক্রি করা টাকায় নয়। তাসফি থতমত খেলো। কাশি উঠে গেল তার। নিস্তব্ধ মাথায় হাত বুলিয়ে বলল, আর কে বললো খাবারগুলো নষ্ট হবে? এগুলো এখন বস্তিতে যাবে, চলুন আমার সঙ্গে। তাসফি অবাক চোখে লোকটার মুখের দিকে তাকিয়ে রইল।
নিস্তব্ধ নিচের গাড়ি এসে থামালো তাদের কলেজ থেকে কিছুটা দূরে। ইশারায় সে তাসফিকে নামতে বলল। তাসফি গাড়ি থেকে নেমে অবাক হয়ে দেখলো। করুণ দৃষ্টিতে সে চারপাশটা দেখতে লাগলো। জায়গাটা বস্তির মতো, পর ঘর বাড়ি লাইন করে সাজানো। গৃহস্থলের মতো তাদের ঘরগুলোর সামনে কোনো জায়গা বা দীর্ঘ ফাঁকা উঠান নেই। চারপাশে কিছু কিছু ছোট ছোট বাচ্চা খালি গায়ে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ দৌড়াচ্ছে, কেউ কেউ খেলছে। মধ্যবয়স্ক নারী পুরুষ তাদের নিত্যদিনের কর্মে ব্যস্ত। সময়টা তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল। ঘড়িতে টিকটিক করে সময় জানান দিচ্ছে 4টা অলরেডি পেরিয়ে গেছে। নিস্তব্ধর সঙ্গে নতুন যাত্রা শুরু হতে তাসফি যেন সব নতুন নতুন পরিস্থিতি ঘটনার সাক্ষী হচ্ছে, সঙ্গে নিজের চোখে সব অবলোকন করছে। চারিদিকে সব তার নতুনত্বের অস্তিত্ব ছোঁয়া, যা আগে কখনো সে এভাবে চক্ষু দর্শন করেনি। নিস্তব্ধর হাতের ইশারায় সব বাচ্চাদের কাছে ডাকলো। নিস্তব্ধকে তাদের চোখে পড়তে ডাক্তার আঙ্কেল বলে সবাই ছুটে আসলো। তাসফি অবাক হয়ে প্রশ্ন করলো, ওরা আপনাকে চেনে? নিস্তব্ধ মুচকি হেসে জবাব দিল, জি, দেশে আসার পর এখানে আমার মাসে কয়েকবারই আসা হয়, ব্যাস ওরাও চিনে গেল। আজ আমার মিসেসকে ওদের সঙ্গে পরিচয় করাতে আনলাম। তা কেমন লাগছে আপনার মিসেস নিস্তব্ধ হয়ে আসা? ব্যাপারটা দারুণ না? তাসফির মনের কোণে লজ্জারা এসে উকি মারলো। মুচকি হেসে মাথা নিচু করলো, ঘাড় কাত করে বুঝালো। নিস্তব্ধ বাচ্চাগুলোর উদ্দেশ্যে বলল, বাচ্চারা শান্ত হও, আজ তোমাদের ডাক্তার আঙ্কেলের একমাত্র বউয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আজ তোমাদের আন্টি তোমাদের জন্য ইয়াম্মি ইয়াম্মি খাবার নিয়ে এসেছে। তাসফি অপলক চোখে চেয়ে রইল তার প্রাণ পুরুষের হাসি খুশি মুখের দিকে। যে লোকটা বউ বলে মানবে না বলে এত কাহিনী করলো, আজ সে কত সহজে এদের কাছে তাকে নিজের বউ বলে পরিচয় দিচ্ছে। সত্যি সময় পরিবর্তনশীল, কার ভাগ্যের চাকা ঘুরে কোথায় মোড় নেবে বলা যে বড্ড মুশকিল। যার উৎকৃষ্ট উদাহরণ সে নিজে। নিস্তব্ধ ডাকে তাসফি ভাবনাচ্যুত হলো, বলল, কি হলো বউ, প্যাকেটগুলো ধরো, ওদের দাও, কি ভাবছো? তাসফি অন্যদিকে মুখ ঘুরিয়ে চোখের কোণে জমা হালকা জলকণা খুব সন্তর্পণে আঙুলের সাহায্যে মুছে ফেলল। নিস্তব্ধর দিকে ফিরে হাসি মুখে বলল, নিস্তব্ধ প্যাকেটগুলো তাসফির হাতে ধরিয়ে দিল। তাসফি এক এক করে হাসি মুখে ওদের সেগুলো দিতে লাগলো। খাবার পেয়ে তাদের মুখে সে কি আনন্দ! এসব ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারলে নিজের মাঝে কেমন অন্যরকম আনন্দ অনুভব হয়। বাচ্চাগুলো খাবার পেয়ে ছুট লাগালো পুনরায়। তাসফি চমকে পেছনে তাকিয়ে দেখতে পেল একটা টিনের ঘরের দরজায় এক বুড়িমা লাঠি ভর দিয়ে বসে আছে। তিনি ডাকলেন বোধহয়। তাসফি নিস্তব্ধের দিকে তাকালো প্রশ্নবোধক দৃষ্টিতে। নিস্তব্ধ মুচকি হেসে বলল, চলো, এনাকে আমি চিনি, ওনার অপারেশন করেছিলাম। বৃদ্ধা এখনো ভারী মজবুত, বুঝলে? এখানে এলেই ওনার সঙ্গে দেখা করে যাই। তাসফি ঠাট্টার ছলে বলল, কি করে বুঝলেন মজবুত? আপনি কি ধরে দেখেছেন? নিস্তব্ধ তাসফির দু কপালে দু আঙ্গুলের সহিত টোকা মেরে বলল, মাই মিসেস, আপনি কিন্তু দিন দিন বড্ড দুষ্ট হচ্ছেন। প্রশ্ন সোজাভাবে করলেই হতো। আপনার উত্তর জানিয়ে দিই, এই নিস্তব্ধ ইয়াসারের তো তার বউ ব্যতীত অন্য কোনো নারীকে ছোঁয়াই হলো না। খুব খারাপ ব্যাপারটা, তাই না বলুন? অন্যদের বোধহয় একটুখানি ছোঁয়া উচিত ছিল। কি বলেন? তাতে আপনি খুশি হতেন, তাই না? তাসফি চোখ গরম করে তাকালো। লোকটা কি করে বুঝলো তার অভিসন্ধি? সে তো কথাকে ছাটখাট করে প্রশ্ন করেছিল। নিস্তব্ধ গা দুলিয়ে হাসতে লাগলো। হাসতে হাসতেই নিস্তব্ধ বৃদ্ধার সামনের বরাবর সিঁড়িতে বসে পড়লো। বৃদ্ধা তাসফির হাত টেনে তাকে পাশে বসিয়ে দিল। বাহ, সত্যি এখনো বুড়ির গায়ে বড্ড জোর। নিস্তব্ধ হাসি মুখে বলল, কি খবর তোমার দাদি? বৃদ্ধা লাঠি দিয়ে তাসফিকে খোঁচা মেরে দেখিয়ে বলল, হ্যাঁ, তা তো ভালোই। তোমার কি খবর লো ডাক্তার সাহেব? এই জন্য কি আমার সতীন লাগে নাকি? আমার থেকে অনুমতি না নিয়ে বিয়া কইরা ফেললা, এটা কিন্তু একদম ঠিক করো না। তাসফি লজ্জা পাচ্ছে ভীষণ। এরকম পরিস্থিতিতে সে আগে কখনো পড়েনি। নিস্তব্ধর সঙ্গে বৃদ্ধাও হাসছে পা দুলিয়ে। বৃদ্ধা আবারও বলল, তা কেমন আসলো সতীন? জামাই আদর্শ করে তো? তাসফি লজ্জায় মাথা নিচু করে নিল। নিস্তব্ধ এক দৃষ্টিতে তাকিয়ে তার অর্ধাঙ্গিনীর রিয়াকশন দেখছে আর মিটিমিটি হাসছে। প্রেয়সীর নাস্তানাবুদ মুখখানা দেখলে আজকাল তার মাঝে আনন্দ অনুভূতিরা ঘিরে ধরে। বৃদ্ধা হাঁক ছেড়ে তার ছেলের বউকে ডাকলো, কই রে আব্দুলের মা, এদিকে আহো, ওগো নাস্তা পানি দাও।
কথার মাঝেই বৃদ্ধা ছেলের বউ বাটিতে করে নাড়ু মুড়ি শরবত বাতাসা নিয়ে এলো। তাসফি তা দেখে বলল, এগুলো কি দরকার ছিল দাদি? আমরা খানিকক্ষণ আগেই খেয়ে এসেছি। বৃদ্ধা তাসফির মাথায় হাত বুলিয়ে বলল, আরে খাও লো, ওগুলান তো ভারী খাবার, এগুলান হালকা খাবার। নাও খাইয়া লও, গরিবের ঘরে এগুলা নিয়েছিল, খাও খাও। নিস্তব্ধ তার তাসফি কিছু কিছু খেলো। তাসফি নাড়ুটা মুখে দিয়ে বড্ড ভালো লাগলো। শেষ কবে মায়ের হাতে বানানো নাড়ু খেয়েছিল মনেও নেই, স্বাদও স্মরণে নেই। দীর্ঘশ্বাস ফেললো তাসফি। বিদ্যাও বাচ্চাদের থেকে বিদায় নিয়ে তারা গাড়িতে উঠলো। বিদ্যা হেসে বলল, আবার আইসো গো তোমার জামাই লইয়া সতীন। তাসফি মাথা নাড়লো। সকাল থেকে আজকের দিনটা তার ভীষণ ভালো কাটছে। বাবা গত হওয়ার পর এত সুন্দর কোনো দিন উপভোগ করছে জানে না। ভালোবাসার মানুষটা পাশে থাকলে বুঝি সবকিছু এমন সুন্দর লাগে, অদ্ভুত ভালো লাগে। তাসফি দীর্ঘক্ষণ তাকিয়ে রইল নিস্তব্ধর পানে। নিস্তব্ধ সামনে তাকাতেই দুষ্টুমির ছলে বলল, কি ব্যাপার, মনে হচ্ছে আপনার ডাক্তার সাহেবের চেহারার মাধুর্য বেড়ে গিয়েছে। তাসফি আনমনেই মাথা নাড়ল। তা দেখে নিস্তব্ধ ঠোঁট টিপে হাসলো। নিজের ভুল বুঝতে পেরে তাসফি আমতা করে সামনে তাকালো। কথা ঘোরানোর চেষ্টা করে তাসফি অন্য কিছু বলতে লাগলো। তাসফি বলল, কি মিষ্টি ওদের ব্যবহার দেখেছেন? ইস, আমি এখানে আবারও আসবো, বুঝেছেন? প্রেয়সীর কথন নিস্তব্ধ মন দিয়ে শুনছে। তাসফি আবারও বলল, আমাদের যখন বেবি হবে তাকে ওদের সঙ্গে খেলতে দেব। কি দারুণ না ব্যাপারটা, বলুন? নিস্তব্ধ ঠোঁট টিপে হেসে বলল, হ্যাঁ, ভীষণ দারুণ। আমার ওয়াইফ যেহেতু আমার থেকে এক ধাপ এগিয়ে, তাই প্রসেসটা দেখছি দ্রুতই শুরু করতে হবে। কি বলেন? তাসফি ড্যাব ড্যাব করে নিস্তব্ধ দিকে তাকিয়ে রইল। কথা সারাংশ যখন বুঝতে পারলো একটু আগে ঘোরের বসে সে আবারও কত বড় বোকামি করেছে, মুহূর্তে সে মুখ হাত দিয়ে ঢেকে পাশে ঘুরে গেল। ইস তাসফি, দিন দিন তুইও বড্ড লাগামহীন হয়ে যাচ্ছিস, ছিছি। তাসফিদের বাসার সামনে এসে নিস্তব্ধ ব্রেক কষলো। তাসফি কথায় কথায় বুঝতেই পারেনি কখন চলে এলো। নিস্তব্ধ এগিয়ে এসে তাসফির সিট বেল্ট খুলতে লাগলো। তাসফি সূক্ষ্ম ডোক গিলল। নিস্তব্ধ কাছাকাছি আসতেই তার হৃৎপিণ্ড বেড়ে যায়। সন্ধ্যার আলো আঁধারের খেলা চারিদিকে। মাগরিবের আজান পড়বে কিছুক্ষণের মাঝেই। কোথাও গাছের শুকনো পাতা ঝরে পড়ছে বাতাসে। মাধুরী সুবাস ছড়িয়েছে চারিদিকে। প্রেমের উত্তার হাওয়া বইছে কপত কপতির মাঝে। নিস্তব্ধ নিঃশব্দে তাসফির মুখের ভাবগতি লক্ষ্য করছে। মুহূর্তেই সে তাসফির কোমর আঁকড়ে ধরলো, মুখে ফু দিল। তাসফি চোখ বন্ধ করে নিল। নাম না জানা অনুভূতির দল ঘিরে ধরলো তাকে। নিস্তব্ধ তার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, পরশু শুক্রবার আপনাকে আমি নিজে থেকে ওসমান ভিলায় দেখতে চাই মিসেস নিস্তব্ধ। আপনি যেমন করে একা একা সিদ্ধান্ত নিয়েছিলেন ডিভোর্সে, তেমনি একা একা ওই বাড়িতে চলে যাবেন ব্যাগ গুছিয়ে। গট ইট? আপনাকে ছাড়া থাকা আমার আর এক মুহূর্ত সম্ভব না। আজ রাতটা কি করে থাকবো বলুন তো? তাসফি বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো, হতভম্ব হয়ে শুধালো, মানেটা কি? আমি একা যাব মানে? পাগল হয়েছেন আপনি? কখনো সম্ভব নয়। এটা আপনার পানিশমেন্ট। রাখুন আপনার পানিশমেন্ট। আর রাতে একা থাকতে পারবেন না মানে কি? এতদিন একা থাকেননি? নিস্তব্ধ বাঁকা হেসে বলল, ছিলাম তো, কিন্তু কাল থেকে তো অভ্যাস পরিবর্তন হয়ে গেল। এখন তো আপনাকে ছাড়া ঘুম আসবে না, বুঝলেন? কথার মাঝেই নিস্তব্ধ তাসফির কপালে অধর ছোঁয়ালো। তাসফি খানিকটা কেঁপে উঠল। তাসফি পুনরায় কিছু বলতে নেবে সেই সুযোগ নিস্তব্ধ দিল না। মুহূর্তে দুজোড়া অধর একত্রিত হলো কয়েক সেকেন্ডের জন্য। তাসফি নিস্তব্ধের শার্ট আঁকড়ে ধরল। কথাটা মাথায় রাখবেন, শুক্রবার আপনাকে ওসমান ভিলায় দেখতে চাই। দরজা লক খুলে তাসফি ছিটকে বেরিয়ে গেল। দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। এবারও পেছন ফিরে তাকালো না। নিস্তব্ধ তাসফির কাজে আনমনেই হাসতে লাগলো। তাসফি নিজের রুমে এসেই দম নিল। লোকটা দিন দিন হুটহাট অসভ্য কাজ করে বসে। সে কিছু বলারই ফুসরত পায় না। উফ! নিস্তব্ধ পুনরায় গাড়ি ঘুরিয়ে হসপিটালের দিকে চলল। রাত তখন প্রায় 10টার কাছাকাছি। নিস্তব্ধ মাত্র হসপিটাল থেকে ফিরে ফ্রেশ হয়ে বসলো। তখনই মেসেঞ্জার গ্রুপে কল আসলো। নিস্তব্ধ আস্তে ধীরে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে সুজন চিল্লিয়ে বলল, শালা, এক্ষুনি তুই মোড়ের চায়ের দোকানে আয়, এক্ষুনি।
নিস্তব্ধ বিরক্তিতে ফোন দূরে সরিয়ে বলল, চিল্লাচ্ছিস কেন? শুনতে পাচ্ছি তো, আস্তে কথা বল। আর এখন কেন? আমি খুব টায়ার্ড। দুজন আবারও বলল। টায়ার তোমার ভরে দেব। নিস্তব্ধ রাগী স্বরে বলল, ফালতু কথা বলবি না সুজন। সৃজন সুজনের হাত থেকে ফোন নিয়ে বলল, দেখ ভাই, দ্রুত আয়, কথা বাড়াস না। ওয়েট, তোরা সবাই এক জায়গায় নাকি? সুজন ফোন কেড়ে নিয়ে বলল, অবশ্যই, এখন আপনি দয়া করে আসলে শোলকলা পূর্ণ হবে। ওকে, আসছি। ওরা তিনজন শয়তানি হেসে বলল। নিস্তব্ধ দোকানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওরা চেপে ধরলো। মাহিন নিস্তব্ধকে পেছন থেকে ঝাপটে ধরলো। সুজন দুহাত ধরলো আর সৃজন বসালো ওর নাক বরাবর ঘুষি। নিস্তব্ধ হতবম্ব হয়ে তাকিয়ে রইল ওদের দিকে। এসবের মানে কি? নিস্তব্ধ আতকে উঠে বলল, কি করছিস ভাই তোরা? মরে যাবো তো আমি। আমার বউটা অকালে বিধবা হয়ে যাবে। ছাড় ভাই প্লিজ। তোদের পাঠানো বোনও বিধবা হবে। ছাড়। কি হয়েছে এটা কি বলবি তো? মাহিন, হাত ছাড়। ভালো হবে না কিন্তু। এমন ল্যাং দিব না, পরবর্তীতে আর বাবাটা শুনতে পারবি না। কথার মাঝে সৃজন আরেকটা ঘুষি মারলো। মাহিন নিস্তব্ধের হুমকি শুনে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। সে মোটেও পঙ্গু হতে রাজি নয়। বাসন্তী আর তাদের ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা নিয়ে সে দীর্ঘদিন বেঁচে থাকতে চায়। সঙ্গে মানুষের দাঁতের সেবা করবে, সবাইকে দাঁতের মর্ম বোঝাতে চায়। নিস্তব্ধ হাত ঝাড়া মেরে সুজনের থেকে ছাড়িয়ে নিল। সৃজনের নাক বরাবর ঘুষি মারলো। সৃজনের কাঁধ বরাবর ঘুষি মারলো। চারজন দস্তাদস্তি করে হাঁপিয়ে গেল। ঠাস করে বেঞ্চিতে বসে পড়লো। দোকানদার চাচা ওদের কাণ্ড দেখে মিটমিট করে হাসছে। এদের খুনসুটি সে ভালোই উপভোগ করে। তারা দোকানে আসলে দোকানটার প্রতিটা কণা উৎফুল্লতায় ভরে ওঠে। সুজন হাঁপাতে হাঁপাতে বলল, শালা আমাদের না যে বাসর সেরে ফেললো। কলিজায় কত বড় সাহস। নিস্তব্ধ সৃজনের কাঁধে মাথা রেখে বলল, বাসর আর সারতে পারলাম কই, তার আগেই তো নাক ভেঙে দিবি তোরা। সৃজন নিস্তব্ধকে ধাক্কা মেরে বলল, সর, একদম ছবি না। তোর জন্য কত কিছু করলাম, আর তুই শেষ পর্যন্ত আমাদের না জানিয়ে বাসর সেরে ফেললে। না পেলাম বাসর সাজানোর সুযোগ, না পেলাম টাকা পয়সা। নিস্তব্ধ মাহিনের মাথায় হাত রেখে বলল, বিশ্বাস কর ভাই তোরা, ওর দিব্যি সেরকম কিচ্ছু হয়নি। মাহিন ছিটকে দূরে সরে গেল। আহাজারি করে বলল, কি ভাই, তুই সব সময় আমাকেই কেন টার্গেট করিস? আমি অকাল মোটেও মরতে চাই না। সুজন চোখ ছোট ছোট করে নিস্তব্ধের সামনে এসে বসলো। সত্যি বলছিস তো? নিস্তব্ধ মাথা নাড়ল। মাহিন বলল, তাহলে তাফসিকে নিয়ে ফার্ম হাউসে কেন গিয়েছিলি? এমনি ওকে একটু ঘোরাতে নিয়ে গিয়েছিলাম। সৃজন ব্যঙ্গ করে বলল, তাই তুমি জোর করে তাকে ঘোরাতে নিয়ে গিয়েছিলে? নিস্তব্ধ আবারও মাথা নাড়ল। মুহূর্তে এসে ওদের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে হুঁশিয়ারি কণ্ঠে বলল, এই এক মিনিট, তোরা কি করে জানলি? সৃজন বলল, ভাই আমি কিছু জানি না, মাহিন আর সুজয় আমাদের জানে। মাহিন আর সুজন আমতা আমতা করতে লাগলো। এখন ওরা কি করে বলবে আশা আর বাসন্তীর কথা? ওরা দুজনেই আমতা আমতা করে বলল, সেটা তোর জানা লাগবে না, আমাদের তথ্য তো সঠিক। কই থেকে কিভাবে জানলাম এটা তোর জেনে কোনো কাজ নেই। তাই না? দাঁড়া। নিস্তব্ধ ওঠে ওদের দুটোকে ধাওয়া করলো। মাহিন বলল, ভাই বিশ্বাস কর, সব দোষ এই সুজনের। সুজন দৌড়াতে দৌড়াতেই মাহিনের পা বরাবর লাথি মারলো। আমার দোষ না। রাত প্রায় 1টার কাছাকাছি। দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছে। সুদর্শন যুবকটি আজও দাঁড়িয়ে আছে তাসফির রুমের বেলকনির সামনে শিমুল গাছের নিচে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর মাজা সমান রেলিং টপকে ভেতরে প্রবেশ করলো সে। দরজা লাগাতে আজও ভুলে বসেছে বোকা মেয়েটা। যুবকটি এগিয়ে গিয়ে তাসফির মাথার কাছে বসলো। কপালে আলতো করে চুমু খেলো। তাসফি ঘুমের ঘোরেই কিছুটা কেঁপে উঠল। দীর্ঘক্ষণ তাকিয়ে রইল সে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার প্রস্থানের সময় হলো। অতঃপর যুবকটি তার প্রেয়সীর বালিশের পাশে একখানা চিঠি রেখে বেরিয়ে গেল নিঃশব্দে। তার ভালোবাসার সাক্ষী এই রাত। রাতের তারা ভরা আকাশ, ওই জল জল করা ধূসর চাঁদ। সব থেকে বড় কথা, তার ভালোবাসার সাক্ষী সে নিজেই। আমি তোমায় ভালোবাসি। ওই দূর পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা সমান, সমুদ্রের গভীরতা সমান, দিনের তীব্র আলোর সমান, রাতের অন্ধকারের নিস্তব্ধতা সমান, চাঁদের আলোর উজ্জ্বলতা সমান,
আগ্নেয়গিরির লাভার সমান, ভূমিকম্পের কম্পনের সমান, টর্নেডোর ঢেউয়ের সমান, ঘূর্ণিঝড়ের উত্তলতা সমান, ওই বিশাল আকাশের সমান, মাটির পরিমাণের সমান, এই গোটা পৃথিবী, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমান। আমি তোমায় ভালোবাসিবে। ইতি আপনার ব্যক্তিগত সে। সকালের মিষ্টি রোদ ধরে ঘুম ভাঙার পর তাসফি নিজের সবচেয়ে বিশেষ দামি অনুভূতির সাক্ষী হলো। এই তো সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলোমেলো বিছানা গোছাতে শুরু করতেই একখানা চিরকুট পেল। তাসফি কিছুটা অবাক হলো, এখানে চিরকুট এলো কেমন করে? ধুরু ধুরু বুকে সে চিঠিখানা খুলে দেখলো। এ অনুভূতি যে মারাত্মক। এ চিরকুটের হাতের লেখা যে বড্ড চেনা, ব্লক করা নম্বরখানা সে কাঁপা কাঁপা হাতে খুললো। সঙ্গে সঙ্গে সে নিস্তব্ধকে ফোন দিল। নিস্তব্ধ রেডি হচ্ছিল। প্রথমবার প্রেয়সীর কল পেয়ে নিস্তব্ধ মুচকি হাসলো, কিন্তু সে কলটা রিসিভ করলো না। রহস্যময় ভঙ্গিতে হাসলো। তাসফি বারবার চেষ্টা করলো কিন্তু পেল না। নিস্তব্ধ কল ধরলো না। এবারে তো ফোনটা বন্ধই আসছে। রেডি হয়ে নিস্তব্ধ নিচে নেমে এলো, ডাইনিং এ বসলো। খাওয়ার মাঝে নিলয় সাহেব প্রশ্ন করলো, পরশু রাতে বাসায় ছিলে না, কোথায় ছিলে? নিস্তব্ধ নির্লিপ্ত স্বরে জবাব দিল, ফার্ম হাউসে। সে এখানে কেন হঠাৎ? ইচ্ছে হয়েছিল তাই। তোমার আর কোনো প্রশ্ন আছে? অবশ্যই আছে। কাল এত রাতে তুমি কই থেকে ফিরেছিলে? নেশা ভান করতে শুরু করনি তো? নিস্তব্ধ ভ্রুকুচকে বাবার দিক তাকালো। নিলয় সাহেব মুখ কাচুমাচু করে বলল, না, ওই বলছিলাম আর কি। খেতেও পারো, ওগুলো ভালো নয় বাবা, খেতে নেই। আয়শা ঠোঁট টিপে হেসে বলল, বাবা এসব বাদ দিন, কোনো কাজ ছিল বোধহয় তাই বেরিয়েছিল। তা দেওরজি, তাসফির সঙ্গে তোমার কথা হয় নাকি? নিস্তব্ধ মাথা নেড়ে না বোঝালো। খাওয়া শেষ করে নিস্তব্ধ নিঃশব্দে বেরিয়ে গেল। নিস্তব্ধ চলে যেতেই সবাই একে অপরের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে রইল। তার ছেলে মিথ্যা বলা পছন্দ করে না, অথচ একটু আগে নিজে কি সুন্দর চমৎকার মিথ্যা কথা বলে গেল। নিলয় সাহেব ঠাট্টা করে বলল, নিলয় সাহেব বুঝলে গিন্নি, এই হচ্ছে তোমার বউ পাগল ছেলে। তলে তলে টেম্পো চালায়, অথচ উপর দিয়ে বলে তেল শেষ। যত দ্রুত সম্ভব ছেলেকে বউকে বাড়ি নিয়ে আসো, ছেলে তোমার পাগল হলো বলে। অনিমা বেগম গম্ভীর কণ্ঠে বলল, তার বউ লাগলে সে নিজে নিয়ে আসুক। দেখ তোমার ছেলে আর কি কি কাণ্ড ঘটায়। সবাই চুপ থাকবা, মোক্ষম সময় তাকে জবাব দেওয়া হবে। বাসন্তী বলে উঠল, মা তুমি যাই বলো না কেন, ভাই কিন্তু ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, এখন শুধু তোমার ভাই তার সবার কাছে স্বীকার করলেই হয়। সবাই একজোটে হেসে নিল। ব্রেকফাস্টে তাসফিকে মন মরা হয়ে খেতে দেখে মেজ চাচি জিজ্ঞেস করলো, কি হয়েছে? জামাই বাবাজির সঙ্গে সব ঠিকঠাক তো? তুই তো কাল এসে বললি সব ঠিকঠাক। তাসফি মাথা নাড়লো, বলল, কিছু না চাচি, আসো তোমায় একটু জড়িয়ে ধরি। দেখো মেয়ের কাণ্ড, কি হয়েছে তাও বলবে না। উজু কথা ঘোরাতে বাপের মতো উস্তাদ। আহা আসো না। তাসফি চেয়ারে বসা অবস্থায় মেজ চাচির কোমর জড়িয়ে ধরলো। চাচি তাসফির মাথায় হাত বুলালো। তাসফি মনে মনে বলল, তোমায় আমি ভীষণ ভালোবাসি চাচি। মা মারা যাবার পরে তো তুমিই আমার মা হয়ে উঠেছ। এখন এই দুনিয়ায় আপন বলতে তো শুধু তুমিই। আর হঠাৎ এসে ধরা দিল ডাক্তার সাহেব আর তার পরিবার। রেডি হয়ে তাসফি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। কলেজে এসে তাসফি সবার প্রথমে দৌড়ে নিস্তব্ধ চেম্বারে এলো, কিন্তু সে তাকে সেখানে পেল না। তার অনুমান ঠিক কিনা শিওর হওয়া দরকার, কিন্তু লোকটা যেন হঠাৎ করেই হাওয়া হয়ে গেল। আজব, যা বলার সরাসরি না বলে লোকটা প্রতিবার হেয়ালি করে। অপর বিল্ডিং এর 3rd ফ্লোর থেকে নিস্তব্ধ তাসফির ভাবমূর্তি অবলোকন করে মুচকি হাসলো। সে তো চায় না তার বিবি তার জন্য উতলা হোক, অস্থির হোক, না হলে প্রেমটা জমবে কেমন করে। ক্লাসে আসতেই তাসফিকে আশা স্বর্ণিধি আরাধ্য জোকের মতো আঁকড়ে ধরলো কথার জালে। আশা কটমট করে তাকিয়ে থেকে আশেপাশে অবলোকন করে গর্জে উঠে বলল, এত বড় একটা কথা তুই আমাদের থেকে গোপন করে গেলি, কি করে পারলি বলতো? স্যারের মতন গম্ভীর মানুষ কিনা সবসময় তোর খোঁজ করে। তুই অসুস্থ হতে হাইপার হয়, তোকে যারা শাস্তি দিল তাদেরও শাস্তি দিল। আমি তো আগে বোঝা উচিত ছিল। ইস,
ইচ্ছে করছে তোকে এখন বুড়িগঙ্গা নদীতে গিয়ে চুবাই। ইস, কি অপমানটাই না হলাম আমরা। আগে আমাদের বললে তোর কি এমন ক্ষতি হতো বলতো? আর বিয়ের খবর সবাই জানে না কেন? স্যার তোর এত কেয়ার করে, অথচ সবাইকে বিয়ের কথা জানতে সমস্যা কোথায়? তাসফি করুণ চোখে ওদের দিকে তাকিয়ে রইল। বিয়ের কথা কেন বলছে না সেটাও তো সে জানে না। লোকটার ভাবগতি বোঝা বড্ড মুশকিল, কখন কি করে কে জানে। ওদের উদ্দেশ্য ধীর স্বরে বলল, সব বলবো তোদের, একটু ধৈর্য ধর, এখন তো ক্লাস টাইম, স্যার চলে আসবে। ওরা শান্ত হলো কিছুটা। স্বর্ণিধি চোখ ছোট ছোট করে বলল, সত্যি সব বলবি তো? প্রমিস? আরাধ্য বলল,